আসসালামু আলাইকুম, শুভ সকাল। থ্যাংক ইউ। আপনারা আসলে একটু অসময়ে আপনাদেরকে ডিস্টার্ব করছি, বাট আপনারা সবাই জয়েন করেছেন একদমই উইয়ার্ড সময়। যাই হোক, আমাদের পরীক্ষা যেহেতু সামনে, আর আমরা একটু এই সাবজেক্টটা আবার রিভিউ করবো। আমরা 3টা ক্লাস করবো। আমি আজকে আজকে রাতে আরেকটা ক্লাস নিব, কালকে সকালে একটা ক্লাস নিব, জাস্ট 3 ঘন্টা। আমি পুরো ট্রেডটা আবার রিভিউ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউ করব। যারা কোনো কারণে ক্লাস মিস করেছেন বা কোনো জায়গায় কনফিউশন হচ্ছে, কারণ ট্রেডটা খুব কমপ্লিকেটেড আপনাদের জন্য, যারা ট্রেডে নাই তাদের জন্য। বিশেষ করে যারা ট্রেডে আছেন তাদের জন্য হয়তো মনে হচ্ছে যে রিপিটেড আইটেম, আমরা নিজেরাও করে নিতে পারবো। বাট যারা ট্রেডে না তাদের জন্য হচ্ছে আমাদের এই স্টেপস গুলি নেওয়া শেষের দিকে। পুরো সিলেবাসটা রিভিউ করবে। এই সিলেবাস রিভিউ 3টা ক্লাস যারা রিভিউর 3টা ক্লাস যারা কন্টিনিউ করতে পারবেন, করবেন বা করতে পারবেন, তারা পাস করতে পারবেন। এই জাস্ট এই 3টে ক্লাস। আমার রেকর্ডিং এর কথা কি মানে কথা স্লো শোনা যায়? ঠিক আছে সাউন্ড, মিজান ভাই? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা। যিনি ভাইয়া আসসালামু আলাইকুম, ডেরিভেটিভটা নিয়ে একটু ইয়ে করে দিন, এটা একদম একটু সব এ কঠিন টু মনে জেড সব আলোচনা করবো, সব আলোচনা করবো, হয়। জাস্ট এই 3টা ক্লাস, 3টা ঘন্টা। আমি ক্লাস শেষ হলে রেকর্ডিং দিয়ে দিবেন, রেকর্ডিংটা আবার শুনবেন। 3 ঘন্টা যিনি শুনবেন তিনি পাস করবেন। খুব সিম্পল কথা। আমি প্রথমে খুবই মানে মানে হাম্বল গ্র্যাটিটিউড আমার, মানে যারা আপনারা কাজ করেছেন আমার চেয়ে বেশি কাজ করেছেন এবং এনথুসিয়াস্টিক, এত পরিমাণ এনথুসিয়াস্টিক যে আনবিলিভেবল। মিজান ভাই, যার কথা না বললে নয়, ইশরাত ম্যাডাম, দীপায়ন দা, জামিল ভাই, সালমা আপা, আহ, যারা ম্যাথ নিয়ে কাজ করেছেন, কোয়েরি ক্রিয়েট করেছেন, ম্যাথের বিভিন্ন পার্ট নিয়ে আহ, কাজ করেছেন, কখনো এই ম্যাথ এইভাবে ম্যাথ করেছেন, কখনো ওইভাবে ম্যাথ করেছেন, সবার কাছে গ্র্যাটিটিউড। কারণ মানে এমন হয়তো হয়েছে যে ওনার ম্যাথটা হয়নি, বা এমন হয়েছে যে এই ম্যাথটার কাভারেজটা ঠিকঠাক হয়নি, বাট আপনি একটা ম্যাথ নিজে করেছেন এবং ওই ম্যাথটার সলিউশন আবার আমরা দেখেছি, সেখানে কারেকশন হয়েছে। আপনার পরীক্ষার হলে মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, যারা প্র্যাকটিক্যালি একটা দুইটা ম্যাথ করেছেন, সেটা রং হোক, ভুল হয়েছে, বাট আপনি করেছেন, পরীক্ষার হলে আপনার ম্যাথ ভুল হবে না। পরীক্ষার হলে আপনার ম্যাথ ভুল হবে না, এই শুধুমাত্র আপনার একটা দুইটা ম্যাথ করার কারণে। যারা এই ম্যাথ করেছেন একবার দুইবার তিনবার, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের এই বেসমেন্টের জন্য অন্যদের ম্যাথ শেখার আগ্রহটা বেড়েছে, বা অন্যরাও চিন্তা করেছে যে ভাইয়া একটা ম্যাথ করেছে এবং গ্রুপে শেয়ার করেছে, আমিও একটা ম্যাথ করব, গ্রুপে শেয়ার করব, অথবা ভাইয়াকে শেয়ার করব। মানে আমার সেভারাল পার্টিসিপেন্ট আছে যারা গ্রুপে কমনলি শেয়ার করতে পারেনি, বাট আমার সাথে শেয়ার করেছে যে ভাইয়া আমি ম্যাথটা এভাবে করেছি, এটা ঠিক আছে কিনা, এটা ঠিক কি অবস্থা। কারো হয়তো ম্যাথ হয়েছে, কারো হয়নি, বা ট্রাই করেছে সবাই। এটা ছিল আর কি পজিটিভ দিক। আচ্ছা, আমরা প্রথমে এখন ম্যাথটা নিয়ে একটু কথা বলবো। তারপরে আপনারা দেখেছেন যে আমরা পার্থক্য এবং শর্ট নোট শিটটা দিয়েছি, আর আপনাদের প্রিন্টের জন্য প্রিন্ট করে নেবেন, কারণ আমি একদম সিলেবাসে সবকিছু রিভিউ করব। শিটটা শুধু কাভার আপ নিজের কাছে রাখবেন। আমি জাস্ট যখন যেটা পড়াবো সেটা যাতে একটু কাভার আপ হতে পারে। ম্যাথের কনসেপ্টের জন্য আমরা বলেছি প্রথমে যেই জিনিসগুলি প্রিলিমিনারি স্টেজের জন্য আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ডিরেক্ট কোটেশন, ইনডিরেক্ট কোটেশন, এটা মাথায় রাখতে হবে। যখন ডিরেক্ট কোটেশন বলতে কি বোঝায়, কেউ একজন কি বলতে পারবেন? জাস্ট লোকাল কারেন্সিটা কি হবে ডিরেক্ট কোটেশনের ক্ষেত্রে? ডিনোমিনেটেড হবে। ডিনোমিনেটেড হবে, মানে লোকাল কারেন্সিটা ডিনোমিনেটেড হবে। ডিনোমিনেটেড যদি আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার ভাষায় বলি, তাহলে যদি একটা এক্সাম্পল দিয়ে বলেন, যে একটা ডিরেক্ট কোটেশন বলেন মিজান ভাই। যেমন বাংলাদেশি টাকার সাথে ইউএস ডলারের যদি আমরা ইয়ে করি, তাহলে আমাদের 1 ইউএস ডলার সমান বাংলা কত টাকা? তাইলে এখানে বাংলাদেশি টাকাটা হবে এখানে মানে ডিনোমিনেটেড, আর ডিনোমিনেটেড, আর ইউনিট থাকবে ইউএস ডলার। ইউএস ডলার। ভেরি গুড, ভেরি গুড। মানে ইউএস ডলারটা ফরেন কারেন্সিতে যেটা, সেটা হবে একক। বাংলাদেশের টাকাটা হবে ডিনোমিনেটেড। ডিনোমিনেটেড ভাইয়া যেটা বলছে আর কি, মানে এটা বইয়ের ভাষা। মানে বাংলাদেশি টাকাটাকে আমরা মানে এটা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। 87 টাকা হতে পারে, 89 টাকা হতে পারে, 120 টাকা হতে পারে, 122 টাকা হতে পারে। বাট ফরেন কারেন্সিটা ফিক্সড থাকবে। তাহলে যেই কোটেশনে ফরেন কারেন্সিটা ফিক্সড হবে, এখন ফরেন কারেন্সি মানে হচ্ছে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির লোকাল কারেন্সি বাদ দিয়ে অন্যটা হবে সেই কান্ট্রির ফরেন কারেন্সি। যদি আপনি ইন্ডিয়ান পার্সপেক্টিভে বলেন, তাহলে ইন্ডিয়ার লোকাল কারেন্সি হচ্ছে রুপি,
তাহলে ইন্ডিয়ার রুপি ছাড়া অন্য সকল কিছু ফরেন কারেন্সি। আবার বাংলাদেশের কথা বলি বিডিটি, বিডিটি ছাড়া অন্যগুলি সব ফরেন কারেন্সি। যেমন থাইল্যান্ড, থাইল্যান্ডের ডলার যেটা সেটা লোকাল কারেন্সি, সেম প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে। তাহলে আমাদের জন্য ডিরেক্ট কোটেশন হচ্ছে যখন আমরা আমাদের ফরেন কারেন্সি গুলিকে এককে ধরবো, যেমন 1 জিবিপি, 1 কানাডিয়ান ডলার, 1 ইউএসডি, 1 রুপি সমান কত টাকা, লোকাল কারেন্সিটা ডিনোমিনেটেড হবে, তখন সেটাকে আমরা বলবো ডিরেক্ট কোটেশন। উল্টাটা হচ্ছে একদম ইনডিরেক্ট কোটেশন, অর্থাৎ আমাদের লোকাল টাকাটা যখন ফিক্স থাকবে, একক থাকবে, আর ফরেন ফরেন কারেন্সিটা যখন ডিনোমিনেটেড থাকবে, ডিনোমিনেটেড থাকা মানে হচ্ছে ফরেন কারেন্সিটা যখন ভেঙে ভেঙে আলোচনা করা হবে বা ভাঙা হবে, তখন সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট কোটেশন। কেউ কি আছেন যে এই দুইটা কথা বুঝি নাই? আছেন কেউ? নাই। ভেরি গুড। 2 নম্বর ইস্যুতে আমরা বলেছি একটু জানতে হবে বিড রেট এবং আস্ক রেট নিয়ে। বিড রেট এবং আস্ক রেট, এই দুইটা রেটের মধ্যে বিড রেটটা সবসময় বাইয়ের জন্য ব্যবহার করা হয়, আর আস্ক রেটটা সেলের জন্য ব্যবহার করা হয়। দুইটা রেটের মধ্যে আস্ক রেটটা সবসময় বড় হবে, বিড রেটটা ছোট হবে। আমরা যদি কোনো কারেন্সি লেখার ক্ষেত্রে যদি দেখি ইউএসডি এক, আমরা ম্যাথের দিকেই যাই। যেমন এখানে একটা ম্যাথ লিখেছি আমরা, বা এখানে একটা ম্যাথ লেখার চেষ্টা করেছি যে দুইটা, একটা কারেন্সির সাথে দুইটা ডেনোমিনেটেড স্ট্যাটাস দিয়ে, যে ইউএসডি 1 সমান বিডিটি 109.6508, 110.7510, একটা মাইনাস চিহ্নের মতো মাঝে দিয়ে প্রথম একটা সংখ্যা, দ্বিতীয় একটা সংখ্যা। এটা আমার বিড রেট এবং আস্ক রেটকে আমি এখানে শো আপ করেছি। প্রথম রেটটা হবে বিড রেট, দ্বিতীয় রেটটা হবে আস্ক রেট। আস্ক রেটটা সবসময় বড় হয়, বিড রেটটা সবসময় ছোট হয়। বিড রেটটাকে বলা হয় পারচেস রেট, আর আস্ক রেটটা বলা হয় সেলিং রেট। দুইটা দুইটা পার্থক্যের কথা বলেছি। এই দুইটা পার্থক্য, ডিরেক্ট এবং ইনডিরেক্ট কোটেশন, পরীক্ষায় আসতে পারে শর্ট নোট আকারে অথবা পার্থক্য আকারে। ম্যাথের জন্য তো লাগে বিট রেট, আস্ক রেট, পার্থক্য আকারে আসতে পারে, শর্ট নোট আকারে আসতে পারে। আমাদের যদিও আলোচনার মধ্যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট কোটেশনটা রেখেছি, বিড এবং আস্ক রেটটা রাখি নাই, বাট এটাও পরীক্ষায় আসতে পারে। 3 নম্বর, ক্রস রেট একটা জিনিস আমাকে জানতে হবে। ক্রস রেট মিনস হচ্ছে সাধারণত সাধারণত তিনটা কারেন্সির কম্বিনেশন থাকবে, তিনটা কারেন্সির কম্বিনেশন থাকবে, মানে তিনটা কারেন্সির সোয়াপ থাকবে। তিনটা কারেন্সির সোয়াপ মানে হচ্ছে প্রথমে দুইটা কারেন্সি, যে কোনো দুইটা কারেন্সির কম্বিনেশন থাকবে, দ্বিতীয় লাইনে এসে নতুন একটা কারেন্সির সাথে পুরনো একটা কারেন্সির কম্বিনেশন থাকবে। মানে কারেন্সি কম্বিনেশনের মধ্যে দুইটা লাইন থাকবে, যেমন এখানে দেখেন ইউরো/ইউএসডি, ইউএসডি/জেপি ওয়াই, দুই লাইনের কারেন্সি কম্বিনেশন, এবং ওই দুই লাইনের কারেন্সি কম্বিনেশনের মধ্যে একটা কারেন্সিটা কমন থাকবে, কমন একটা কারেন্সি থাকবে। যে কমন কারেন্সি আছে সেই কমন কারেন্সিটাকে বাদ দিয়ে বাকি দুইটা কারেন্সিকে একটার সাথে আরেকটা কম্বাইন করার প্রসেসটাকে বলা হয় ক্রস রেট, বা যেটাকে ক্রস কারেন্সিও বলে। তাহলে এখানে ইউরো আর ইউএসডির মধ্যে কম্বিনেশন দেখানো হয়েছে, ইউরো এবং ইউএসডি কম্বিনেশনের পাশাপাশি ইউএসডি জেপিওয়াই এর কম্বিনেশন দেখানো হয়েছে। আর আমি অ্যান্সার লিখবো বা আমি করার চেষ্টা করবো, যেই জায়গায় দুইটা কমন আছে সেটা সরিয়ে ফেলবো, সরিয়ে ইউরো এবং জেপিওয়াই কে যদি আমি ক্রস করি, তখন সেটাকে আমরা বলবো ক্রস কারেন্সি। সাধারণত ক্রস করার ক্ষেত্রে যেটা প্রথমে থাকে সেটা আগে থাকে, যেটা দ্বিতীয়তে থাকে সেটা পর নিচে আসে। এবার আমরা ম্যাথে চলে যাব, ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা এখানে চারটা ম্যাথ, 98, 99, 96 এর দুইটা ম্যাথ কভার করেছি। চারটা ম্যাথই শুধু আপনারা প্র্যাকটিস করবেন। ম্যাথ প্র্যাকটিস করার সময় আমরা খেয়াল রাখবো, আমরা বাই এবং সেল, ইম্পোর্ট এবং এক্সপোর্ট রিলেটেড ম্যাথ নিয়ে কাজ করব। বাই এবং সেলের পরীক্ষায় আপনাদের বাই বা সেলের সাথে কম্বাইন্ডলি ম্যাথ সাধারণত আসে, যে বা হয় বাই আসে, না হয় সেল আসে। আর বাই এবং সেলের পাশাপাশি সেখানে ক্রস কারেন্সি বের করতে অনেক সময় বলে, ছোট 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 ম্যাথ আসে ক্রস কারেন্সি বের করার জন্য। ক্রস কারেন্সিটা আমার বাই এবং সেলের মধ্যে চলে আসে, সেজন্য আমি ওটা আলাদা করে আর চিন্তা করবো না, আলাদা করে করার দরকার নেই, ম্যাথের মধ্যে থেকে যাবে। কখন বাই করব, কখন সেল করব, কখন কি হবে না না হবে সেটা নিয়ে আমি যখন প্রশ্ন পড়ব, তখন আমি একটু ডিটারমিনেশন কভার করবো। এটা হচ্ছে আমার সিভিক সেন্স, বেসিক সেন্স, এবং এই বেসিক সেন্সটা আপনার পরীক্ষায় আপনাকে হেল্প করবে। এই বেসিক সেন্সটা পরীক্ষায় আপনাকে হেল্প করবে। দুইটা জিনিস হতে পারে পরীক্ষায় আপনাকে হেল্প করবে, যে আমি এটাকে কোন দিকে কভার আপ করবো সেটার জন্য।
ধরেন আমি একটা প্রশ্ন পড়লাম, আমি যখন কখনো মানে আপনি জাস্ট নর্মাল সেন্স অ্যাপ্লাই করবেন, কারণ আমি গ্রুপে এমনও প্রশ্ন দেখেছি লাস্ট ডেতেও, যে এইটা কেন ভাইয়া সেলিং প্রাইসটা ব্যবহার করেছি, এবং এটা কেন বাইং প্রাইসটা ব্যবহার করেছি। যারা ম্যাথ প্র্যাকটিক্যালি করেছেন তারাও কিন্তু রেটের ইস্যুর কারণে দেখবেন আপনাদের রেজাল্টটা ভুল হয়েছে, বা আপনাদের রেজাল্ট একদম একদম রিভার্স রেজাল্ট আসছে। তাহলে আমি যখনই প্রশ্ন পড়ব তখন আমি চিন্তা করব, নর্মালি ডলারটা ব্যাংকে দুইটা সেন্সে থাকতে পারে। একটা সেন্স হচ্ছে এক্সপোর্টার যখন বাহির থেকে কোনো ফান্ড আসে সেটা ডলার আকারে, আমি যখন ফরেন কারেন্সিতে শুধু ডলারই বললাম বা ইউরো বললাম, দুই রকম থাকতে পারে। একরকম থাকতে পারে এক্সপোর্টারের কোনো ফান্ড ব্যাংকে থাকতে পারে, এক্সপোর্টার মালিক। তাহলে এক্সপোর্টার মালিক মানে হচ্ছে কোনো এক্সপোর্ট প্রসিড যখন আসে তখন সেই এক্সপোর্ট প্রসিডটার মালিক কিন্তু এক্সপোর্টার। ব্যাংক কিন্তু তখন সেই ডলারের আসলে মালিক না। আবার যখন ইম্পোর্ট বিল হয় বা ইম্পোর্ট পেমেন্ট দেওয়ার কথা বলে, তখন ব্যাংকের কাছে ডলার থাকে, কাস্টমারের কাছে কোনো ডলার থাকে না। বিকজ আমি যখন ইম্পোর্টার কাস্টমার চিন্তা করব, তারা হচ্ছে লোকাল কাস্টমার, তাদের কারেন্সি হচ্ছে লোকাল কারেন্সি, মানে টাকা আছে তাদের কাছে। তারা ডলার তখন ব্যাংক থেকে কিনে। ইম্পোর্টারের স্টেটাস যখন বলে, ইম্পোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস যখন বলে, তখন কাস্টমার যারা থাকে তাদের কাছে টাকা থাকে। ইম্পোর্টার মানে আমরা লোকাল ইম্পোর্টার, আমাদের দেশে লোকাল ইম্পোর্টার, তাদের কাছে টাকা থাকে। তারা ব্যাংক থেকে ডলার পারচেস করে। ইন দ্য মিন টাইম ব্যাংক হচ্ছে ডলার তাদের কাছে সেল করে। তাহলে ইম্পোর্টারের পার্সপেক্টিভে আমরা ডলার সেলিং এর ইস্যুটাকে মাথায় নিব ম্যাক্সিমাম সময়। আর যখন এক্সপোর্টারের কথা বলবে, যে এক্সপোর্টার, দেখবেন আপনারা বলবে যে সবগুলি ম্যাথে, কোনো ম্যাথ বাদ নাই, সবগুলি ম্যাথে, সেটা ইম্পোর্ট হোক এক্সপোর্ট হোক যেটাই হোক না কেন, আপনাকে কিন্তু লাস্টে ক্যালকুলেশন করতে বলছে টাকাকে, টাকার অ্যামাউন্ট করে ক্যালকুলেশন করতে বলে সবগুলি ম্যাথে, যে এত ডলারের এই এই অবস্থা, এটাকে টাকায় কনভার্ট করলে কত হবে, হয় সে বাই স্ট্যাটাস দিয়ে অথবা সেল স্ট্যাটাস দিয়ে। কিন্তু সবগুলি ম্যাথে কিন্তু টাকা বের করতে পারে, টাকা বের করে। তাহলে টাকা বের করার জন্য আমি বাইং রেট ব্যবহার করব না সেলিং রেট ব্যবহার করব, এটা হচ্ছে আমার ফিচার। এটা যদি আমি বুঝতে পারি, পরীক্ষার হলে আমার ম্যাথ ভুল হবে না। ফরেন কারেন্সিটাকে কনভার্ট করে লোকাল কারেন্সিতে আমি কনভার্ট করব, মানে টাকায় কনভার্ট করব। এমন হতে পারে যদি ইম্পোর্টার হয়, আপনাকে টাকা দিবে, সে ডলার নিবে। এক্সপোর্টার যদি হয়, তাহলে সে টাকা নিবে, আপনাকে ডলার নেবে, ডলার দিবে। কারণ ডলারের পার্সোনালি মার্কেটে ইম্পোর্টার বা এক্সপোর্টার কেউ ডলার এক্সপোজার না, মানে ডলার নিয়ে তারা কোনো কাজ করতে পারবে না, তারা সবসময় বাংলা টাকা নিবে বা দিবে। ডলার সবসময় ব্যাংকে থাকবে, হয় সেটা ব্যাংকের মালিকানা দিন অথবা এক্সপোর্টারের মালিকানা। এক্সপোর্টারের মালিকানা দিন যখন থাকে তখন সেটা এক্সপোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস এর কথা বলবে। যখন ইম্পোর্টার মানে রিলেটেড অ্যাক্টিভিটিস কথা বলবে তখন ব্যাংকের মালিকানা দিন ডলারকে ডিল করার কথা বলবে। এই দুই তিনটা মানে আমি ওই ম্যাথে কেন বাইং রেট ব্যবহার করব, কেন সেলিং রেট ব্যবহার করব, এই কনসিকুয়েন্সেসটা প্রশ্নটা পড়লে আমরা বুঝতে পারবো। যদি এইটা কোনোভাবে আপনি না বুঝতে পারেন, তাহলে পরীক্ষার হলে ম্যাথ ভুল হবে। যেটা 99 ব্যাংকিং এক্সামিনেশনে প্রায় 80% ম্যাথ ভুল করেছে, শুধুমাত্র বাইং রেট ব্যবহার করবে বা সেলিং রেট ব্যবহার করবে, কোনটা ব্যবহার করবে এটা। এবং ওই সময় ওরা কোন জায়গা থেকে ম্যাথ দেখেছে, অনেকেই আছেন ম্যাথ দেখেছে, একটা ইউটিউব চ্যানেল দেখেছি আমি, ওই ওই বাই ডিফল্ট একটা কথা বলেছে, ওই কথাটা মনে করে লিখেছে, সবার ম্যাথ বলেছে 80%, খাতা যখন দেখেছে 80% ম্যাথ, মানে ম্যাথ হয়নি। আচ্ছা, তাহলে আমি এবার চলে আসি, আমি ডিটারমাইন করবো এখানে বাইং রেট ব্যবহার করবো না সেলিং রেট ব্যবহার। ইউর এক্সপোর্টার, ইউর এক্সপোর্টার অফ, এটা আমি জানি না মিজান ভাই এটা কি লেখা, ডকুমেন্টস সম্ভবত। Your exporter of documents a 120 days uses bills of euro এত to your bank। আপনার এক্সপোর্টারের একটা বিল আপনার ব্যাংকে আসবে, যেটার মূল্য হচ্ছে 85,000 ইউরো, যেটার ইউজেন্স পিরিয়ড মানে 120 দিন পরে আপনার কাছে আসবে। তাহলে 85,000 ইউরোর আপনার একজন এক্সপোর্টার আছে। এক্সপোর্টার মানে কি, বাইরে কোনো একটা গুডস এক্সপোর্ট করেছে, সে এক্সপোর্টের এগেনস্টে 185,000 ইউরোর একটা ফান্ড আপনার ব্যাংকে আসবে। ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট, প্লিজ এই বাইং এক্সচেঞ্জ রেটটা চিন্তা করবেন না আপনি, এটা ধরেন নাই পরীক্ষায়। পরীক্ষায় এটা আপনাকে গুগলি দিয়ে বাইং সেলিং এর কথা বলে দিল, আপনি বাইং সেলিং দেখে চিন্তা করলেন না। আমি প্রথম লাইন দেখে বুঝতে পারছি কি, এক্সপোর্টারের একটা ফান্ড 120 দিন পরে
কোনো একটা ব্যাংকে আসবে 85,000 ডলার, 85,000 ইউরো। প্রথম কথা হচ্ছে, 85,000 ইউরোর মালিক কে? এক্সপোর্টার না ব্যাংক? অ্যান্সার প্লিজ। এক্সপোর্টার। এক্সপোর্টার। যদি এক্সপোর্টার হয়, তাহলে এই 85,000 ডলার কি, ইউরো কি এক্সপোর্টার নিয়ে যেতে পারবে? না, ব্যাংকের কাছে সেল করবে। ব্যাংকের কাছে সে সেল করতে হবে। বিকজ ব্যাংকের কাছে সে সেল করতে হবে, না হলে সে তো টাকা নিবে। আমি বারবার বলেছি এক্সপোর্টারও টাকার সাথে সম্পৃক্ত, ইম্পোর্টারও টাকার সাথে সম্পৃক্ত। বাট কখন কোন সিকোয়েন্সে টাকার সাথে সম্পৃক্ত, এবং সেই জায়গায় ব্যাংকের রোলটা কি, সেটা হচ্ছে মেইন কাজ। বিকজ ডলারের মালিক, আমরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট পড়েছি, গাইডলাইন পড়েছি, সব জায়গায় কিন্তু ডলারের একচেটিয়া মালিক বা ডলার ট্রানজেকশন করতে পারে ব্যাংক। সুতরাং যদিও এখানে এক্সপোর্টারের কথা বলেছে, আমরা রোল দেখব ব্যাংকের রোলটা এখানে কি থাকছে। তাহলে ব্যাংক এখানে আসলে ডলার কি করবে, ইউরো ইউরো 85,000 কি করবে, বাই করবে। আর এক্সপোর্টার সেল করবে। তাহলে ব্যাংকের রোলটা কি? ব্যাংকের, আমরা প্রথমে এক্সপোর্টারের কথাটা বলে আসছি যে এটা এক্সপোর্ট বিল, তাহলে এক্সপোর্টার এটা সেল করবে। এক্সপোর্টার এটা সেল করবে, ব্যাংক এটা কি করবে, ব্যাংক এটা বাই করবে। ব্যাংক এটা বাই করবে। তাহলে ব্যাংক যদি এটা বাই করে, ব্যাংক যখন বাই করতে যাবে, যেই হোক, ব্যাংক না দুনিয়ার যাই, যেই বাই করতে যাবে, সে কি কম রেটে বাই করবে না বেশি রেটে বাই করবে? ব্যাংক কম রেটে বাই করবে। ব্যাংক কম রেটে বাই করবে। তাহলে কম রেট মানে হচ্ছে কি, বিড রেট না আস্ক রেট? বিড রেট। বিড রেট। তাহলে মোটামুটি যদি আমি মাথায় নিই যে আমরা যখন ম্যাথ নিয়ে কাজ করতে যাব, তখন এখানে আমার আসলে বিড রেট নিয়ে কাজ করতে হবে। এটা কি মোটামুটি আমাদের মাথায় ঢুকছে? মানে এইটা কি কারো কনফিউশন আছে যে আমরা এখানে বিড রেট নিয়ে কাজ করব? এটা কি আমরা সবাই বুঝতে পারছি যে এখানে আমরা বিড রেট নিয়ে কাজ করব? জি ভাই। মানে এখানে আস্ক রেট হবে না, যে এটা কি আমরা বুঝতে পারছি? মানে পরীক্ষার হলে আমি এটা কি বিট, মানে ধরেন এখানে তো বলে দিছে বাইং এক্সচেঞ্জ রেট, বলছে বাইং এক্সচেঞ্জ রেট, মানে বাইং এক্সচেঞ্জ রেট বিট রেট দিয়ে আমি করে নিব। বাইং এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে বিট রেট, সেলিং এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে আস্ক রেট। আমি বাইং এক্সচেঞ্জ রেট দেখে বিট রেট দিয়ে করে দিব? না, আমি কনসিকুয়েন্সেস চিন্তা করবো। এক্সপোর্টার ফান্ড পারচেস করবে, এক্সপোর্টারের ডকুমেন্ট ডকুমেন্ট ইয়ে আসছে, ফরেন কারেন্সি আসছে। এখন ব্যাংক সেখানে কি রুল করছে, ব্যাংক ওই ফরেন কারেন্সিটা কিভাবে ডিল করছে? ব্যাংক কি ফরেন কারেন্সিটা নিজের কাছে নিবে, না কাস্টমারের কাছে সেল করবে? যদি ব্যাংক নিজের কাছে নেয়, তাহলে সেখানে আমরা বাইং রেট অ্যাপ্লাই করব। যখন কাস্টমারের কাছে ডলারটা সেল করবে, ইম্পোর্টারের ক্ষেত্রে কাস্টমারের কাছে ডলারটা সেল করবে, তখন আমরা সেলিং রেট ব্যবহার করব। ইম্পোর্টারের কাছে ডকুমেন্ট, কখন ব্যাংক কারেন্সি সেল করে, ইম্পোর্ট বিলের পেমেন্ট দিতে হবে। কারণ ইম্পোর্ট বিলের পেমেন্ট দেওয়ার সময় আমরা ইম্পোর্টারের নামে পেমেন্ট দিই, ইম্পোর্টারের হয়ে পেমেন্ট দিই। যেহেতু ইম্পোর্টারের হয়ে পেমেন্ট দিই, ওই পেমেন্টের ক্ষেত্রে আমরা বলি যে সে আমার কাছ থেকে আমার কাছে ডলার থাকে, সে আমার কাছ থেকে ডলার কিনে নিয়ে এক্সপোর্টারকে পেমেন্ট করে, মানে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে। তাহলে এক্সপোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস যখন থাকবে, তখন সেখানে ব্যাংকের রোল হচ্ছে ডলার বাই করা বা ফরেন কারেন্সিটা বাই করা। এক্সপোর্টারের মানে ফরেন কারেন্সিটা বাই করে রেখে দিবে, কাস্টমারকে টাকা দিবে। ইম্পোর্টের ক্ষেত্রে কাস্টমারের কাছে তো টাকা আছে, দেখেন টাকার ক্ষেত্রে চিন্তা করেন, এক্সপোর্টারের টাকা নিতে চায়, তাহলে কার কাছে নিবে, কার কাছ থেকে নিবে, ব্যাংকের কাছ থেকে নিবে। ব্যাংকের কাছ থেকে নিবে। আর ব্যাংকের কাছ থেকে নিবে, তাহলে ব্যাংক যখন কোনো একটা জিনিস ব্যাংকের কাছ থেকে সে টাকা নিতে চায়, ব্যাংক তাকে টাকা দিবে। আবার যখন ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাংক টাকা নিবে ইম্পোর্টারের কাছ থেকে, তাকে তার কাছে ফরেন কারেন্সিটা সেল করবে। আমরা এখানে ফরেন কারেন্সি নিয়ে কথা বলছি, তাহলে ব্যাংক ফরেন কারেন্সিটা কি করছে? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে, আমি কোন রেটটা ব্যবহার করবো সেটা, বাইং রেট না সেলিং রেট? বিকজ বাইং রেট না সেলিং রেট, এটা যদি আমি কভার আপ করতে পারি, আমার পুরো ম্যাথ হয়ে যায়। বাইং রেট না সেলিং রেট, বাইং রেট না সেলিং রেট, ব্যাংক ফরেন কারেন্সিটা কি করছে, সেটাই হবে বাইং রেট অর সেলিং রেট। এক্সপোর্টারের কোনো কন্ডিশন এখানে আসবে না, ইম্পোর্টারের কোনো কন্ডিশন আসবে না, আদার কোনো কনসিকুয়েন্সেস আমাদের এখানে অ্যাপ্লাই হবে না। দীপায়ন দা প্লিজ বি কেয়ারফুল। ব্যাংক সেই ডলারটা বা ফরেন কারেন্সিটা কি করছে, বাই করছে না সেল করছে, এইটা হচ্ছে আপনার বুঝার জিনিস। এখানে আমার ইউরোটার মালিক হচ্ছে এক্সপোর্টার,
ইউরো যেহেতু সে ডলার নিয়ে যেতে পারবে না, বাইরে কোথাও বিক্রি করতে পারে না, আপনি জাস্ট কমন সেন্সটা অ্যাপ্লাই করেন। এক্সপোর্টারের 85,000 ইউরোর মালিক, সেই ডলারটা ব্যাংক থেকে নিয়ে কোনো জায়গায় কারো কাছ থেকে মাছ গরু মাংস কিছুই কিনতে পারবে না, তার টাকা দরকার। সে তখন ব্যাংকে বলে যে ভাই এই 85,000 ইউরো তুমি একটু নিয়ে নাও। ব্যাংক ফরেন কারেন্সিটা কি করছে, ব্যাংক এই 85,000 ইউরো বাই করছে। বাই বাই করছে, তার মানে পারচেস করছে। তাহলে পারচেস করার সময় আমরা জানি সব সময় সে ছোট রেটটা অ্যাপ্লাই করে, দ্যাটস ওয়াই এখানে আমরা বিড রেট, পারচেস রেট ব্যবহার করি। এবার আমরা চলে আসি কেন আমি এক্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার করি। আমি পুরো ব্রিফ হিস্ট্রিটা বলেছি, বিকজ বাইং রেট বা সেলিং রেট যেটা আমি ব্যবহার করব, এইটা যদি আপনি ম্যাথের এই জায়গাটুকু থেকে ডিস্ট্রিবিউট করে নিতে পারেন, তাহলে আপনার ম্যাথটা পুরো ম্যাথ কাভার আপ হয়ে যায়, ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবার আমরা চলে আসি, এখানে বলছে যে 120 দিনের একটা ডেট বলেছে, 85,000 ইউরো। ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট দ্য ফলোইং ইনপুট টার্মস, অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট পিডিটি টু পেড বাই ইউর ব্যাংক, ব্যাংক যত পেড করেছে এখানে ক্লিয়ার বলা আছে। বাট বাইং রেটটা বা বিড রেটটা কেন অ্যাপ্লাই করবে সেটা আমি একটু ব্রেক করলাম। ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট USD 1 ইজ ইকুয়াল টু ইউরোর দুইটা অ্যামাউন্ট বলা আছে, আমি এটা বিড রেট এটা আস্ক রেট। USD 1, আবার USD 1 ইজিক্যাল টু বিডিটি 109 পয়েন্ট, এটা দুইটা রেট দেওয়া আছে। তার মানে ইউএসডির সাথে ইউরোর একটা কম্বিনেশন দেওয়া আছে, ইউএসডির সাথে বিডিটির একটা কম্বিনেশন দেওয়া আছে। তার মানে তিনটা কারেন্সি আছে এখানে, ইউএসডি একটা, ইউরো একটা, বিডিটি একটা। তিনটা কারেন্সিকে দুইটা কারেন্সিতে নিয়ে আসতে হবে। তিনটা কারেন্সি থেকে একটা কারেন্সি সেখানে কমন থাকবে, ইউএসডি আছে। তাহলে ইউএসডিটাকে সরিয়ে ইউরো এবং বিডিটাকে যদি আমরা দুইটা কারেন্সিতে নিয়ে আসি, মিন্স আমরা জানি তিনটা কারেন্সি থেকে এক কমন কারেন্সিটাকে সরিয়ে অন্য দুইটা কারেন্সিতে নিয়ে আসলে সেটাকে বলা হয় ক্রস রেট বের করা বা ক্রস কারেন্সি করা। আমার ম্যাথেও বলা আছে ইউএসডি এর ম্যাথের কোনো জায়গায় কোনো পার্ট নাই। ইউরো ছিল এক্সপোর্টারের, সে আমার কাছ থেকে টাকা নিবে, তাহলে ইউরোকে আমি টাকায় কনভার্ট করব। মিন্স আমার প্রশ্ন যেটা বলেছে এখানে যে কনসিকুয়েন্সেস দেওয়া আছে এভরিথিং ইজ ওকে। ইউএসডিটাকে সরাব, মানে আমি বলার চেষ্টা করছি এখানে আমরা বিড রেট মানে ক্রস কারেন্সি ব্যবহার করবো, কোনো সমস্যা নাই। ট্রানজিট পিরিয়ড 15 ডেজ, প্রফিট মার্জিন এত পার ইউরো, ইউর ব্যাংক ওভারহেড চার্জ হচ্ছে এত, ইন্টারেস্ট রেট হচ্ছে এত। যেহেতু ইন্টারেস্ট চার্জ হচ্ছে এত, যেহেতু আমরা রেগুলার এখানে কাজ করতে গেলে, রেগুলার কাজ করতে গেলে এখানে বিড রেটে কাজ করব। বিড রেটটা সাধারণত ছোট থাকে, বিড রেট আমরা জানি ছোট, আস্ক রেটটা বড় হয়। যখনই আমি প্ল্যান করে ফেলবো যেটা এখানে এই ম্যাথে আমার বিড রেট নিয়ে কাজ করতে হবে, ক্রস রেটের বিড রেট নিয়ে কাজ করতে হবে, তখন আমি মাথা নিব যেটা ফর্মুলা যেটাই বসুক না কেন সেটা মাইনাস ফর্মুলা বসবে, কারণ বিড রেটটা যেহেতু ছোট হয়, কম হয়। আস্ক রেটটা বেশি হলে সেখানে আমি বলবো যে রেগুলার ক্রস রেটের চেয়ে সাথে যোগ করতে হবে। তাহলে যেহেতু আমি এটা বিড রেট ব্যবহার করবো, বিড রেট আমার ইউটিলাইজ করতে হবে, তাহলে আমি বিড রেটের ক্ষেত্রে বিড রেটের অ্যামাউন্টের সাথে আমার মানে ক্রস রেটের অ্যামাউন্টের সাথে যাই থাকুক না কেন, ম্যাথের সূত্র যেভাবেই থাকুক না কেন, সে অংশটুকু মাইনাস করে নিতে হবে। কম মানে মাইনাস, তার মানে যখন আমি বিড রেটের ম্যাথ করব, পারচেস রেটের ম্যাথ করব, সেখানে মেইন ফর্মুলাটা মাইনাস হবে। যখন আমি আস্ক রেটেড ফর্মুলা করব, তখন ফর্মুলাটা প্লাস হবে, কারণ আস্ক রেটটা বড়, রেগুলার প্রাইস আছে কিছু একটা অ্যাড করে সেটাকে বড় করতে হয়, দ্যাটস ওয়াই সেটা বড় হয়। বাইং এক্সচেঞ্জ রেট ইজ ইকুয়াল টু এক্সচেঞ্জ পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। দেখেন এখানে এই যে মাইনাস, এই মাইনাসের কথাটা বলেছি, যখন আমি বাইং রেট ব্যবহার করব তখন আমি এই মাইনাসটা ব্যবহার করব, যখন আমি সেলিং রেট ব্যবহার করবো এই ফর্মুলাটাই, তখন এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ সেলিং রেটটা বড়। এবার আমি চলে আসি, তার মানে আমি এই দুইটা জায়গা থেকে ক্রস রেট বের করব, তারপরে এগুলিকে কাজ করে আমি ম্যাথের রেজাল্টটা বের করব। ম্যাথের রেজাল্টের মতো হচ্ছে 300 ইউরো 85 কাস্টমার আমার কাছে সেল করে সে টাকা নিয়ে যাবে, কত রেটে সে সেল করবে আমার কাছে, সে সেল করবে আমার কাছে কত রেট, আমি কিন্তু সে সেল করছে কত রেট, সাথে সাথে আপনার কাউন্টার চলে আসবে ভাইয়া এক্সপোর্টার ইম্পোর্টার আমার এখানে কোনো ভ্যালু না, ব্যাংক সেখানে কি করছে, ইটস মাই কনসার্ন। ম্যাথ, ব্যাংক 85,000 ইউরো বাই করছে, বাই করে, বাই করার আরেকটা নাম হচ্ছে পারচেস করা, পারচেস করা হয় সবসময় বিড রেটে, সুতরাং আমি এটা বিড রেট দিয়ে ম্যাথ করি। সবাই কি আমি ঠিক এখন যে কথাটুকু বলেছি সবাই কি ক্লিয়ার? সিঙ্গেল পরিমাণ টোন যদি কারো কনফিউশন থাকে লেট মি নো, আবার রিপিট করবো, যদি ক্লিয়ার থাকে দ্যাটস ওকে। ব্যাংক কি রোল প্লে করছে সেইটা হবে রেট। তাহলে পুরো জায়গা থেকে আমি দেখে আসছি এটা হচ্ছে বাই রেট ব্যবহার হবে, পারচেস রেট ব্যবহার হবে, বিড রেট ব্যবহার হবে। এবার
আমরা জানি ইউএসডি ওয়ান ইজ ইকুয়াল টু, একটা প্রশ্ন দেওয়া ছিল ইউএসডি এর সাথে ইউরোটাকে নিচে নিয়ে আসি। আমরা এটা জানি যে এই দুইটা রেটকে তখন পাশাপাশি দিয়ে দিই, এই দুইটা রেটকে পাশাপাশি দিয়ে দিই। যখন ইউরোকে নিচে নিয়ে আসি তখন এই দুইটা রেটের সাথে কোনো কারেন্সি রাখি না। সেম একই রকম দ্বিতীয় যে লাইন ছিল ইউএসডি ওয়ান ইজ ইকুয়াল টু বিডিটি এত, বিডিটাকে যখন নিচে নিয়ে আসি তখন এই জায়গাগুলিতে আর বিডিটি কিছু লিখি না। যখন দুইটা রেটকে স্ল্যাশ আকারে লিখি তখন এখানে কিন্তু কোনো রেট কারেন্সির কথা বলা থাকে না। এটা কিন্তু এখন আপনার মনে হচ্ছে ভাইয়া এটা সমস্যা না, পরীক্ষার হলে তখন মনে আসবে এখানে কি কোনো কারেন্সি দিতে হবে, যেমন আগের লাইনের এখানে কারেন্সি আছে দেখেন ইউরো লেখা, এখানে কি কোনো ইউরো দিতে, মানে আমি এটা আপনাদের ম্যাথের এররের কথা বলছি, এখানে কি কোনো কারেন্সি দিতে হবে, কনফিউশনে পড়ে গেলাম না। আমি ইউরোকে যদি এখানে নিচে নিয়ে আসি এখানে কিছু দিতে হবে না, এটা ফাঁকা থাকবে। তাহলে ইউএসডি স্ল্যাশ ইউরো হচ্ছে এরকম, ইউএসডি স্ল্যাশ বিডিটি হচ্ছে এরকম দিলাম। এবার আমি চলে আসি, আমি এবার ক্রস রেট ব্যবহার করব। এই জায়গাটাতে সবার জন্য আবার একটু বলেন, যদি মনে করেন, যদি মনে করেন আমি টু সাম এক্সটেন্ট যদি মনে করেন এই দুইটা পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট করলেই পরীক্ষা হবে, যেটা দীপায়ন দা করেছেন অনেকেই বলেন, এবং নোটে বিভিন্ন জায়গায় এটা করা থাকে, যে ক্রস রেট ব্যবহার করছি, আমি বিট রেটও ব্যবহার করছি, আস্ক রেটও ব্যবহার করছি, তারপরে আমি ডিসিশন নিচ্ছি। শুরুতে প্রশ্নতে যদি আপনি বুঝে যান যেটা আমি মিড রেটে ম্যাথ, বিড রেটে ম্যাথ করতে হবে, বাইং রেটে ম্যাথ করতে হবে, পারচেস রেটে ম্যাথ করতে হবে, ক্রস রেট যে দুইটা বিড রেট এবং আস্ক রেট, শুধুমাত্র বিড রেটের অংশটুকু করলেই হবে। এই আস্ক রেটটা যদি মনে করেন আপনি পরীক্ষা করবেন না, কোনো সমস্যা না। কারণ আপনি তো ম্যাথটা করবেন এই রেট দিয়ে, বিড রেট দিয়ে। কিন্তু পরীক্ষা যদি আপনি কোনো কারণে মনে করেন যে ভাই আমি এটা বুঝতেছি না, দুইটা রেটে আমি করে তারপর এখানে যাই, কোনো সমস্যা নাই। এই ম্যাথে আমরা যেটা ভেঙে ভেঙে করেছি, আমরা ক্রস কারেন্সি প্র্যাকটিসটাও এখানে করেছি, দ্যাটস ওয়াই সবগুলি ম্যাথে আমি বিড রেট এবং আস্ক রেট দুইটাই ব্যবহার করেছি। বাট প্রশ্ন আমাকে বলছে, প্রশ্ন ব্যাংক ইউরো 85 বাই করেছে, বাই মানে পারচেস, পারচেস মানে হচ্ছে বিড রেট। তাহলে ক্রস রেটের মধ্যে বিড রেটের অংশটুকুই শুধু আমার দরকার, আস্ক রেটের অংশটুকু দরকার না। আপনি যদি মনে করেন যে ভাই আমি শুধু বিড রেটের, আপনি শুধুমাত্র যদি এতটুকু করেন এখানে আর এতটুকু বাদ দেন, কোনো সমস্যা নাই, পরীক্ষার হলে কোনো সমস্যা নেই, করতে পারেন। আপনার যদি মনে করেন যে ভাইয়া আমার 5 মিনিট টাইম সেভ হচ্ছে, ইটস আপ টু ইউ, এবং এটার জন্য একটা মার্কসও কাটা যাবে না, আপনি ফুল মার্কস পাবেন, কোনো সমস্যা নেই। প্রশ্নতে যদি আপনি ডিটারমাইন্ড হতে পারেন আমি এখানে বিড রেট নিয়ে কাজ করব, ক্রস রেটে শুধু বিড রেট ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। প্রশ্নতে যদি আপনি ডিটারমাইন্ড হতে পারেন আমি আস্ক রেট নিয়ে কাজ করব, তাহলে শুধু আস্ক রেট ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। প্রশ্নতে যদি আপনি ডিটারমাইন্ড না হতে পারেন, আপনি চাইলে দুইটা রেট বের করে এখানে আমরা যেরকম প্র্যাকটিস দেখিয়েছি সেরকমও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা জানি ইউরো স্ল্যাশ বিডিটি, ব্র্যাকেট দিয়ে বিট দেওয়া, ইউরো স্ল্যাশ ইউএসডি বিট দেওয়া ইনটু যে দুইটা কমন কারেন্সি থাকে এখানে নিচে থেকে এখানে উপরে থাকে। পরের লাইনে গিয়ে আমরা জানি যে আমরা দেখেছি যে এই ম্যাথের ক্ষেত্রে দেখেছি যে ইউরো স্ল্যাশ ইউএসডি বলতে কিছু ছিল না, ইউরো স্ল্যাশ ইউএসডি বলতে কিছু ছিল না, ইউরো স্ল্যাশ ইউএসডি বলতে কিছু ছিল না। আমাদের এখানে আমরা পেয়েছি ইউএসডি স্ল্যাশ ইউরো। তাহলে যেহেতু ইউরো স্ল্যাশ ইউএসডি নাই, এটা আসলে উল্টো অবস্থা এখানে আছে, আমরা এটাকে ওয়ান বাই করে ফেলবো। যখনই কোনোটা রিভার্স করব তখন বিটটা আস্ক হয়ে যায়, আস্কটা বিট হয়ে যায়, আমরা সবাই জানি। আর এটা হুবহু ইউএসডি স্ল্যাশ বিডিটি হুবহু দেওয়া আছে, সেজন্য এটাকে আমি চেঞ্জ করি নাই। তাহলে এই জায়গার মান বসিয়ে দিব, এটাকে যেহেতু রিভার্স করেছি বিটের জায়গায় আস্ক হয়ে যাবে। আমি আস্কের মানটা বসাবো, যখন আমি আস্ক হবে তখন আস্কের মানটা বসাতে হবে। যদি আমি বিট করছি আমার মাথায় থাকতে পারে যে এখানে তো বিট হওয়ার কথা না, যখনই রিভার্স হবে তখন সেখানে আস্ক হয়ে যাবে, যখনই আস্ক হবে আম্মা। আচ্ছা, যখন আমি ইউএসডি স্ল্যাশ, যেটা মানে এই ম্যাথটা শুধু আমি আসলে আমার আসলে গো এহেড করা, আমি কোনো জায়গায় কোনো কাজ করি না, একটা শুধু ফর্মুলা শুধু মাথায় রেখেছি যে যে দুইটা কারেন্সি আছে, প্রথম কারেন্সি কমন কারেন্সিটা প্রথম লাইনের নিচে হবে, দ্বিতীয় লাইনের উপরে হবে, বাকিটুকু আমার ম্যাথ আমাকে টেনে নিয়ে যাবে। বিট, তাহলে এখানে আমার আস্ক রেটের ইস্যু থাকবে, ইউএসডি স্ল্যাশ ইউরো যেটা, ইউএসডি স্ল্যাশ ইউরোর আস্ক রেট পরের রেটটা আমি ব্যবহার করবো। দুইটা জিনিস, এখানে রেজাল্টটা একবার ব্যবহার করব, তারপরে এটা লিখবো, তারপরে দুইটা গুণ করব। যদি মনে করেন এখানে আমরা একবারে ম্যাথ করেছি, বাট যদি মনে করেন ওয়ান ভাগ এটা একবার লিখবো ইনটু এটা লিখবো, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দশমিকের পরে 4 ঘর নিব, দশমিকের পরে 4 ঘর নিব,
কেউ 3 ঘর নিয়ে ম্যাথ করেছেন, ভুল হবে না, কোনো সমস্যা নেই। বাট এই ফরেন ট্রেডের ম্যাথের প্র্যাকটিস হচ্ছে 4 ঘর নেওয়া, 4 ঘর নিব। তাহলে আমার এখানে বিড রেট নিয়ে ম্যাথ আছে, আমি বিড রেট টুকু এটা করব। এটা করে যদি মনে করবো যে না আমি আর এটা করব না, আমি প্রশ্নতেই বুঝতে পেরেছি বিড রেট দিয়ে কথা বলতে হবে, আমি এতটুকু করব না, কোনো সমস্যা নাই। আবার কেউ যদি এতটুকু করেন, কোনো সমস্যা নাই, ইটস গুড। কিন্তু এইটা আবার এডিশনাল করতে গিয়ে যদি ভুল করেন তাহলে নট গুড। আবার অনেক সময় দুইটা, মানে কেন আমি এই প্রিকশনটা বলছি, আমরা দুইটাই করলাম, দুইটা করতে গিয়ে তাড়াহুড়া করে এটার যা পরিবর্তে এটা রেট দিয়ে ম্যাথ করে ফেললাম, তখন আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেজন্য যদি আপনি বিড রেট কম্পাইল করতে পারেন, তাহলে আপনি শুধু ক্রস রেটের বিডের অংশটুকু করেন, আস্ক রেট অংশটুকু না করলেও হবে। এবং আমি সাজেস্ট করব এইটুকু না করেন, হ্যাঁ, আজকের অংশটুকু না করেন। আমি যে কথাটুকু এখন বলেছি, এই যে বিটটা করবেন, আপনি আগে যে রেটটা ডিটারমাইন করবেন, সেই রেটটুকু ক্রস রেটে সেইটুকুই করবেন, অন্যটুকু আর করবেন না। সবাই কি ক্লিয়ার হয়েছেন এই 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 পোর্শনটুকু? সবাই ক্লিয়ার? হ্যাঁ জি ভাইয়া, এক্সপোর্টের ক্ষেত্রে আমরা বিড বিড রেটটা ইউজ করব, ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে আস্ক ইউজ করব। বিট রেট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা আস্ক রেট ব্যবহার করবো, রাইট। তখন আচ্ছা আমি ভাই, শুধুমাত্র কিছু বিটের কয়েকটা অংশটুকু করবো। কয়েকটা অঙ্কে আবার মানে বাইং এন্ড সেলিং রেট দুইটাই বলে দেয় প্রথম দিকে, পরে আচ্ছা, আবার অ্যামাউন্টটা লিখতে হয়, সেটার ক্ষেত্রে আমরা দুইটা করলে হয়। দুইটাই ব্যবহার করবো, রাইট। যদি আমি দেখি যে আমার দুইটাই দরকার হয়, তাহলে দুইটা রেটে ব্যবহার করবো। আর যদি দেখি যে একটা রেট দরকার হয়, তাহলে আমি একটা রেট ব্যবহার করবো। কিছু ম্যাথে আছে, যেমন 96 ম্যাথে বাইং এবং সেলিং রেট দুইটা রেট দরকার ছিল, তখন আমি দুইটা করবো, না হলে আমি একটা করবো। আর যদি মনে করেন যে না আমি ভাইয়া ম্যাথ যেহেতু এইভাবেই শিখেছি আমি দুইটা রেটে করবো, তাহলে দুইটা রেটে করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এইটুকু করতে আপনার আসলে 1 মিনিট সময় লাগে, মিজান ভাই, আমি যদি ভুল না করি, তাই না? জি জি। এইটুকু করতে 1 মিনিট সময় লাগে, তাহলে আপনার কমপ্লিট ম্যাথ থাকলো, আপনার প্র্যাকটিসের সাথে গেল আপনার, এটা ইটস আপ টু ইউ। যখন আমি দুইটা রেট বের হয়ে গেল, আমার এখানে দেখালাম ইউরো স্ল্যাশ বিডিটি, অর্থাৎ এই দুইটা রেটকে আমি আবার ক্রস রেট দিয়ে কভার আপ করলাম। ইউরো স্ল্যাশ বিডিটি হচ্ছে এত এত, এটা হচ্ছে আমার বিড রেট, এটা হচ্ছে আস্ক রেট। লিখে দেন বিড এবং আস্ক, এভাবেই লিখেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বাট এটা আপনার হেল্প করবে। এবার আমরা তো পড়ে আসছি বিড রেট বের করব। স্বাভাবিক বিড রেট বের করা মানে হচ্ছে মানে বিড রেটে পারচেস রেট ব্যবহার করব, মানে হচ্ছে ক্রস রেটের চেয়ে এই রেটের চেয়ে কম রেট হবে, এই রেটের চেয়ে ক্রস রেটের চেয়ে কম রেট হবে। বিড মানে কম, আস্ক হইলে ক্রস রেটের চেয়ে বেশি রেট হবে। তাহলে এটা চেয়ে কম রেট হবে, যেহেতু কম রেট হবে, আমরা ফর্মুলার কোনো জায়গায় মাইনাস বা এই এই অ্যাক্টিভিটিস গুলিতে যাব। আচ্ছা, ফরেন মার্জিন পার ইউরো বের করার ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট পার ইউরো প্লাস প্রফিট মার্জিন পার ইউরো প্লাস ওভারহেড চার্জ পার ইউরো। ইন্টারেস্ট রেট আমার দেওয়া ছিল এই 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 ফর্মুলাটা, এক্সচেঞ্জ মার্জিনটা বের করতে গেলে তিনটার যোগফলটা আমি বের করব। তিনটার যোগ সব জায়গায়, এক্সচেঞ্জ মার্জিন সবসময় তিনটার যোগফল। ইন্টারেস্ট পার ইউরো হচ্ছে এই যে একটু আগে যেটা বলে আসছি, যে আমরা বিড রেট নিয়ে কাজ করব, বিড রেটের অ্যামাউন্ট এখানে দিয়েছি, বিড রেট ইনটু আমার ওখানে ডে ক্যালকুলেশন করা ছিল, 120 দিন ছিল আমার ট্রানজিট পিরিয়ড, আর 15 ডেজ ছিল এডিশনাল ডেজ। ট্রানজিট পিরিয়ড 15 ডেজ, রেগুলার ডেজ 120 ডেজ, এই দুইটা যোগফল হচ্ছে 135। এবং এটা হচ্ছে 360 দিনে 1 বছর হিসাব করা, এই জন্য 135/360 লেখা ইন্টু ইন্টারেস্ট রেট ওভারচার্জ। ওভারচার্জ বা ইন্টারেস্ট রেট বলা হচ্ছে 7%। 7%কে আমরা লিখি এই 7 ইন্টু পার্সেন্টের পরিবর্তে 1/100 লিখি, সেটাকে একসাথে লিখেছে 7/100। প্লিজ লেট মি নো। কেউ আমাকে বলেন যে ভাই আমি এটা বুঝি নাই, এই ক্যালকুলেশনটা বুঝি নাই, কেউ কি আছেন? কেউ কি আছেন যে এইটুকু বুঝি নাই ভাইয়া, মানে ক্যালকুলেশনটা কিভাবে নিয়েছে? এটা তো আমার বিড রেট নিয়ে আমি কাজ করছি, বিড রেট ইনটু এটা হচ্ছে 2 নাম্বার প্রফিট মার্জিন পার ইউরো, এটা হচ্ছে ডে ক্যালকুলেশন 135/360, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন, ইন্টারেস্ট 7/100। পরের লাইনে এসে এই এই ক্যালকুলেশন যিনি করেছেন অসংখ্য ধন্যবাদ, মানে একদম ইজি আর করে দিয়েছেন, মানে আমিও এটা চিন্তা করিনি। আমি হলে যেটা করতাম, এটা এটা ক্যালকুলেশন করতাম, এটা ক্যালকুলেশন করতাম, তারপরে গুণ করতাম। উনি সোজা কাজ করেছে, নিচে যা আছে সব নিচে একসাথে গুণ করে দিয়েছে, উপরে উপরে যা আছে সব উপরে একসাথে গুণ করে দিয়েছে। এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, উপরে গুণ, এটা নিচের সংখ্যা, এটা নিচের সংখ্যা, নিচে গুণ, তারপরে ক্যালকুলেটর ক্যালকুলেশন করে আমি এটা রেট বের করলাম। এটার হচ্ছে ইন্টারেস্ট পার ইউরো বের হলো, আমার ইন্টারেস্ট পার ইউরো বের হলো, এইটুকুর কাভার আপ হলো ইন্টারেস্ট পার ইউরো। ওভারহেড চার্জ, পরের পার্টে যাচ্ছি আমি। ওভারহেড চার্জ সাধারণত ওই যে সব মিড রেটে হবে এত, ইনটু ওভারহেড চার্জের কথা বলা আছে এত% করে, আমি জাস্ট গুণ করবো, পার্সেন্ট যেহেতু বলা আছে নিচে 100 হবে। সেম একই রকম
100 কে নিচে রাখলাম, উপরে এই দুইটা জিনিসকে গুণ করে উপরের অংশটুকু দিলাম, রেজাল্ট বের হয়ে গেল। দেয়ারফর এরপরে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই যে এরপরে আমরা ক্যালকুলেশন করব কিভাবে, এরপরে হচ্ছে এই যে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, তিনটার যোগফল, অর্থাৎ এই লাইনে যাচ্ছি, এই অ্যামাউন্ট এই অ্যামাউন্ট এই অ্যামাউন্ট, তিনটার যোগফল আমরা এখানে করছি, 1 2 3, তিনটা যোগ করলে রেজাল্টটা হয় এত, রেজাল্টটা হয় এত। কারণ এখানে প্রফিট মার্জিন পার ইউরো যেটা যেটা প্রফিট মার্জিন পার ইউরো বরাবর দেওয়া ছিল, সেটা নিয়ে কোনো ক্যালকুলেশন করি নাই। ইন্টারেস্ট পার ইউরো এখান থেকে ক্যালকুলেশন করেছি, তার মানে এটা পেয়েছি, এটা প্রশ্নে দেওয়া ছিল। ওভারহেড চার্জও আমরা ক্যালকুলেশন করেছি, তিনটার যোগফল এখানে নিয়ে আসছি, 3.2196। বাইং এক্সচেঞ্জ রেট, যদি আমি এবার রেগুলার মেইন ফর্মুলা যেটা বলেছি যে বাইং এক্সচেঞ্জ, দেখেন আমাদের এই যে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো যেটা, এইটা সব সময় ফিক্সড ফর্মুলা, এটা ফিক্সড প্লাস, বাট অরিজিনাল ফর্মুলা যেটা সেটা হচ্ছে এই যে ফর্মুলা, যে আমি বাইং রেট ব্যবহার করব, বাইং রেট মানে কম রেট, সুতরাং ম্যাথের ক্যালকুলেশনটায় ক্রস রেটের চেয়ে সেখানে কম রেট আসবে, মানে কোন একটা অংশ মাইনাস করতে হবে। সুতরাং আমার এক্সচেঞ্জ রেট পার ইউরো, এটা হচ্ছে বিড রেট, মাইনাস এই যে একটু আগে যে ক্যালকুলেশনটা করে এসেছে টোটাল এক্সচেঞ্জ মার্জিন, সেই অংশটুকুকে আমি মাইনাস করে দিয়েছি রেজাল্টের টু। যদি এটা সেলিং রেট বের করতে হতো আমাকে, এইটা অংশটা তখন যোগ করতে হতো, যেভাবে হোক এই প্রসেসে করে আসতাম, যেই রেটে নিতাম ক্রস রেটের সাথে সেই রেটটা যোগ করতে হতো। এটা হচ্ছে মেইন ফর্মুলা। বাইং এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে রেগুলার ক্রস রেটের চেয়ে অ্যামাউন্টটা কম হয়, দ্যাটস ওয়াই ফর্মুলাটা মাইনাসের ফর্মুলা ব্যবহার করি। সেলিং রেটের ক্ষেত্রে রেগুলার ম্যাথের তুলনায় সেখানে রেটটা বেশি হয়, দ্যাটস ওয়াই আমরা সেখানে পারচেস রেট বা প্লাস রেটটা ব্যবহার করি। মূল যে ফর্মুলা এক্সচেঞ্জ মার্জিনের ফর্মুলাটা কখনো চেঞ্জ হয় না, সেখানে সব সময় আমরা প্লাস ব্যবহার করি। এবার আমরা আসলাম, যেহেতু আমার ফাইনাল রেটটা আমি কম্পাইল করে ফেললাম, এটা হচ্ছে আমার ফাইনাল রেট, বাইং পার এক্সচেঞ্জ রেট। এবার আমি ওই যে যত ইউরো ছিল সেটাকে এটা দিয়ে গুণ করলে এত টাকা সে আমার কাছ থেকে নিবে আমি ইউরোটা নেওয়ার জন্য, অথবা আমি তাকে এত টাকা দিয়ে তার বিনিময়ে ইউরোটা নিব। ম্যাথ কমপ্লিট। কারো কোনো কনফিউশন আছে? বুঝি নেই এমন কেউ আছেন? অর্পিতা দা, অর্পিতা মানে মইনুল ভাই, দীপায়ন দা, ইশরাত আপু, মিজান ভাই, নিজাম ভাই, যারা জয়েন করেছেন, একদম আপনাদের এখনকার স্যাক্রিফাইসটা হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস। সালমা আপা, সীমা, কারো কোনো সমস্যা নাই তো এতটুকু পর্যন্ত? না ভাই। ভেরি গুড। তার মানে আপনারা ম্যাথ পারেন। মানে আমি সো ব্লিজড, আমি শুরুর দিকে বিরক্ত হতাম আপনাদের, মানে আপনাদের এই অ্যাডমিটেড গ্রুপে কিন্তু 40 45 জন অ্যাডমিটেড, ক্লাসে জয়েন করেন 12 জন 14 জন, বাট শেষ পর্যন্ত এসে যে আপনাদের ম্যাথ রেসপন্স, ক্লাস রেসপন্স, মানে এই 8 10 জনই আমি আসলে খুব মানে এনশান্টেড যে এদের নিয়ে থাকলেই আসলে হয়, খুব বড় গ্রুপ দরকার নেই। আমরা 99 ম্যাথটা প্র্যাকটিস করবো, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছে লাস্ট ইয়ারে। প্র্যাকটিস করব, প্র্যাকটিস করা মানে হচ্ছে এটা আমি বাইং রেট দিয়ে করব না সেলিং রেট দিয়ে করব, এইটা আইডেন্টিফাই করতে পারলে এই ম্যাথটার কোনো সমস্যা নাই, আমি ম্যাথটা বুঝবো, ম্যাথটা সোজা। এটাকে আমি বাইং রেট দিয়ে করব না সেলিং রেট দিয়ে করব, সেই ম্যাথের পার্টটুকু যদি আমরা কাভার আপ করতে পারি, তাহলে আমার এখানে কোনো ঝামেলা নাই, আমার এখানে কোনো ঝামেলা নাই। প্রথমে আসি, প্রথমে আসি একদম শুরুতে আমরা আসি যে সাপোজ ইউ ওয়ান্ট টু পারচেস ইউরো এত টু মেক পেমেন্ট অন বিহাফ অফ ইউর ইম্পোর্টার, এই কথাটাই আপনাকে প্যাচ করে দিস। সাপোজ ইউ ওয়ান্ট টু পারচেস, আপনি 65,000 ইউরো পারচেস করবেন অন বিহাফ অফ ইম্পোর্টার, মানে সোজা কথা আমরা ইম্পোর্টারের রোলটা যেভাবে পড়েছি সেভাবে বোঝানো, সেটা মাথায় নিয়ে নিবো, জাস্ট ওইটা, ওইটা মাথায় নিচ্ছি। ইম্পোর্টারের রোল, ইম্পোর্টার কি করে? ইম্পোর্টার টাকা দেয়, ব্যাংক ডলার বিক্রি করেন, মানে ব্যাংকের রোল হচ্ছে আসলে এখানে সেল করা, ব্যাংকের রোল সেল করা। সো সো সেলিং প্রাইস দিয়ে আমি এই ম্যাথটা করব।
তবে এখানে কথা আছে, সেলিং আমার কনসেন্ট্রেশন থাকবে সেলিং রেট নিয়ে, বাট এখানে ম্যাথে বলে দিছে প্লিজ ক্যালকুলেট দ্য বাইং এন্ড সেলিং এক্সচেঞ্জ রেট ইউজিং দ্য ফলোইং ফরেন মার্কেট ডেটা অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট বিডিটি ইউ হ্যাভ টু পে ফর পারচেসিং ইউরো এত। এখানে কিন্তু বাইং রেট এবং সেলিং রেট দুইটি ব্যবহার করতে বলেছে, মানে ক্যালকুলেট করতে বলেছে মিজান ভাই একটু আগে যেটা বলেছে। তাহলে আমার এখানে ক্রস কারেন্সি বাইং রেট সেলিং রেট দুইটাই আমার ব্যবহার করতে হবে। বাট মূল কাস্টমার ইম্পোর্টার 65,000 ইউরো নিতে চাচ্ছে, ইম্পোর্টার নিতে চাচ্ছে, ইট মিনস ইম্পোর্টার নিতে চাচ্ছে, ইট মিনস আচ্ছা ব্যাংক ভাইয়া, কি আমি করছে? একটু বলি। হ্যাঁ বলেন। এখানে কি আমরা এটা বোঝাচ্ছি না যে ফরেন এফএক্স মার্কেট থেকে আমরা কাস্টমার হয়ে 65,000 ইউরো কিনবো, হুম। মানে সেজন্য আমরা সেলিং রেটটা ইউজ করেছি? না না, আমরা আমরা সেলিং না, আমরা যদি ওই জায়গাটাতে আমরা যাব না, মানে এফএক্স মার্কেট কোন মার্কেট থেকে কিনবো এটা ধরেন আমরা একটু রিগোরাস চিন্তা ভাবনা করে আমি এটা বলতে পারি যে ইয়ে কিনবো। আমি আমার তো শুধু আমি আসলে রোল দুইটা জানি, ইম্পোর্টার এক্সপোর্টারের একটা রোল জানি, আর হচ্ছে ব্যাংকের একটা রোল জানি। এখানে ইম্পোর্টারের অন বিহাফ অফ ইম্পোর্টারের জন্য ইউরো 65,000 দরকার। মানে তাহলে আমার নর্মাল সেন্সে চলে আসি, ইউরো 65,000 দরকার ইম্পোর্টারের, কারণ ইম্পোর্টারের সে ইম্পোর্টের পেমেন্ট দিবে। তার কাছে ইম্পোর্টারের সাথে আমি এবার চিন্তা করি আগাই কথা, মানে সে কোন মার্কেট থেকে কিনেছে এভাবে আমি না যাই, ইম্পোর্টার দিবে। তাহলে ইম্পোর্টার 65,000 ইউরো তার দরকার কোন একটা পেমেন্ট দেওয়ার জন্য, তার কাছে আছে টাকা, সে 65,000 ইউরো কিনবে। ব্যাংক এই 65,000 ইউরো কি করবে? সেল করবে। ব্যাংকের রোলটা কি? ব্যাংক 65,000 ইউরো সেল করবে। ব্যাংক যেহেতু 65,000 ইউরো সেল করবে, সো আমরা এখানে সেলিং প্রাইসটা ব্যবহার করবো। আর কোনো জায়গায় যা একজনই দেওয়ার দরকার নেই, কারণ এক্সপোর্টারের সাথে রিলেটেড হলে, এক্সপোর্টার ফান্ড হলে সেখানে আমরা বাইং রেট ব্যবহার করব, ইম্পোর্টারের রিলেটেড ম্যাটার হলে সেখানে আমরা সেলিং রেট ব্যবহার করব। আর কোনো ইস্যু নাই। যদি আমি এটার ভিতরে সে অন্য একটা মার্কেট থেকে 65,000 ব্যাংক বাই করবে, দ্যাটস ওয়াই সেলিং রেট ব্যবহার করছে, নট নেসেসারি। আমরা সেই প্যাটার্নে যাব না। প্রথম কাজ শেষ। তাহলে আমরা ডিটারমাইন করলাম যে ইউরোকে কনভার্ট করার জন্য আমাকে আসলে এখানে সেলিং রেট ব্যবহার করতে হবে, যেহেতু এটা ইম্পোর্টারের বিল বলা হচ্ছে, এক্সপোর্টারের বিল না। প্রথম কথা। দুই নম্বর হচ্ছে এখানে বাইং এবং সেলিং রেট দুইটাই ব্যবহার করতে বলেছে, আমরা দুইটাই ক্রস রেট ব্যবহার করতে হবে। দুই। তিন নম্বর হচ্ছে এই ম্যাথটা আসলে আগের ম্যাথের মতোই, যে এখানে ওভারহেড চার্জ, ট্রানজেকশন পিরিয়ড, তারপরে হচ্ছে ইন্টারেস্ট রেট, বিভিন্ন জিনিস ডেটা যদি দেওয়া থাকতো আমি আগের ম্যাথের মতো কিন্তু ভেঙে ভেঙে করতাম। বাট এখানে কিন্তু কোনো কিছুই দেওয়া নাই, দেখেন কোনো ডেটা নাই। আর যেহেতু কোনো ডেটা নাই, তাহলে আমরা ক্রস রেট যেটা বের হবে সেটাই হচ্ছে আমার রেট। দিস ইজ সো ইম্পর্টেন্ট। এই জায়গায় আমরা ভুল করে আসছি সবাই। এখানে কিন্তু কোনো কিছু নাই, কোনো রেট, ট্রানজেকশন পিরিয়ড, ডে ক্যালকুলেশন, ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন, কিচ্ছু নাই। তাহলে যদি কিছু না থাকে, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড ক্রস কারেন্সি ইজ মাই বাইং কারেন্সি অর সেলিং কারেন্সি। তাহলে এবার চলে আসি ইন্টারব্যাংক ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন ইউরো এত দেওয়া আছে 1.09 পয়েন্ট এত, ইউএসডি ওয়ান কে যদি আমি ইউএসডি ওয়ান ইজ ইকুয়াল টু, এই দুইটা জিনিস দেওয়া আছে। আমরা প্রথমে ইউরো স্ল্যাশ ইউএসডি নিয়ে আসছি, ইউরো স্ল্যাশ ইউএসডি নিয়ে আসছি, বা পরে ইউএসডি ওয়ান এটাকে ইউএসডি স্ল্যাশ বিডিটি নিয়ে আসছে। দেখেন এখানে কিন্তু কেউ জোর করার দরকার নেই, ইউরো ওয়ান দেওয়া আছে, যেটা যেহেতু প্রথমে দেওয়া আছে এটা আগে হবে, স্ল্যাশ দিয়ে বিট রেট এবং আস রেটের ইউএসডিটাকে নিচে চলে আসবে অটোমেটেড। আর এটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। প্লিজ বি কেয়ারফুল। নো, কোনো ধরনের এডিশনাল ম্যাথ সলিউশন, ইউটিউব ভিডিও কোনো কিছু ফলো করবেন না। প্লিজ, করলেই কিন্তু আপনি বিপদে পড়বেন, কারণ এই জায়গাটাতেই সব গেমটা হয়। উল্টাপাল্টা করে ফেলে, এটা কখনো নিচে নিয়ে আসে শর্টকাট করার জন্য ভাগ দিয়ে একটা রকম ম্যাপ করে। আমরা এত কিছু জানি না, আমরা ভেঙে ভেঙে করছি। প্লিজ, আমরা যখন ক্রস কারেন্সি স্ট্যাটাসে যাব, যে কোনো একটা কারেন্সির আগে এক দেওয়া থাকে, একক ডিনোমিনেশনে থাকে, সেটাকে আমি প্রথমে লিখবো স্ল্যাশ দিয়ে, দ্বিতীয়টা লিখবো, আর এই অংশটুকু পাশে বসে যাবে, কিছু করিনি আমি। সেকেন্ড, এখানে ইউএসডির পাশে ওয়ান আছে, ওয়ানটাকে সরিয়ে দিই, ইউএসডি নিচে স্ল্যাশ দিয়ে ওয়ানের জায়গায় স্ল্যাশ হবে, এই দিকের কারেন্সিটা নিচে চলে আসবে, বাকি অংশটুকু জাস্ট বসে যাবে, আর কোনো ক্যালকুলেশন নাই। এখানে যেহেতু বাইং রেট এবং সেলিং রেট ব্যবহার করতে বলছে, আমি ইউরো স্ল্যাশ বিডিটি আমি বিট রেট ব্যবহার করব। ব্র্যাকেট দিয়ে বিট কথাটা লিখলাম, ইজ ইকুয়াল টু, আমরা জানি ফর্মুলা, এই দুইটার মধ্যে কমন হচ্ছে ইউএসডি, তার মানে প্রথম লাইনের নিচে ইউএসডি বসবে, দ্বিতীয় লাইনের উপরে ইউএসডি বসবে। তাহলে শুরু যেহেতু ইউরো দিয়ে হয়েছে, ইউরোটা প্রথমে বসে যাবে।
শেষ যেহেতু বিডিটি হয়েছে, লাস্ট লাইনের নিচে বিডিটি বসবে। আমরা ক্রস কারেন্সির ক্ষেত্রে এটা জানি যে প্রথম অ্যামাউন্ট উপরে বসবে, লাস্ট অ্যামাউন্ট নিচে বসবে, মাঝখানে মাল্টিপ্লাই চিহ্ন হবে। যেহেতু বিট রেট ব্যবহার করছি, দুই দিকেই বিট থাকে। লিখলাম সমান, বি কেয়ারফুল। আমি বারবার বলছি, ম্যাথ আমাকে যেদিকে নেবে প্লিজ আমি সেদিকে যাব, অন্যদিকে যাব না। আমার কিন্তু মাথায় বারবার ঘুরে, আপনার ঘুরে কিনা জানি না, আমার মাথায় বারবার ঘুরে কেন জানি ক্রস রেট করতে গেলে এখানে গিয়ে ওয়ান বাই একটা কথা কাজ করে। মানে আমরা যারা নতুন বা ট্রেড এক্সপার্ট না, মিজান ভাইয়ের এই ভুলটা হবে না, কারণ মিজান ভাই ভিতরের জায়গাটা জানে। সালমা আপার এই ভুলটা হবে না, সালমা আপা ভিতরের জায়গাটা জানে। জামিল ভাইয়ের এই কাজটা হবে না, বিকজ জামিল ভাই ভিতরের কাজটা জানে। আমি তো ম্যাথ প্র্যাকটিস দেখে আসছি। এইখানে ক্রস রেট করার সময়, ওয়ান বাই করেছি। এই ম্যাথে কি তাহলে ওয়ান বাই হবে না? শুরুতেই আমি ওয়ান বাই দিয়ে কাজ আগাই না, প্লিজ নট। আপনাকে কিন্তু এটা বলে নাই। আপনাকে আমি বলেছি বা আমরা লার্নিং নিয়েছি যে প্রথম ফর্মুলাটা আমি বসিয়েছি। এখানে আমি দেখব ইউরো স্ল্যাশ ইউরো স্ল্যাশ ইউএসডি, এখানে আমার ইউরো স্ল্যাশ হুবহু আছে কিনা, তাহলে আমি সেটা বসায় দিতে পারবো। দেখেন ইউরো স্ল্যাশ ইউএসডি হুবহু আছে, তাহলে এখানে বিট ইউরো স্ল্যাশ ইউএসডি, তার মানে 1.098 এটা বসাবো, বসালাম। ইন্টু ইউএসডি স্ল্যাশ বিডিটি আছে, সরাসরি ইউএসডি স্ল্যাশ বিডিটি সরাসরি আছে। বিট রেট দরকার, বিট রেট বসাবো, কোনো কমপ্লিকেশন নাই। ঝামেলাটা বাদে যদি এমন হতো এখানে বিডিটি স্ল্যাশ ইউএসডি থাকতো, তখন সেটাকে ওয়ান বাই রিভার্স করতে হতো, বিডের জায়গায় আস নিতে হতো। পুরো জিনিসটা এখানে কি কোনোটা চেঞ্জ করব? এটা পুরো জিনিসটাই ডিপেন্ড করে হয় এই লাইনের উপর, না হলে এই লাইনের উপর। যখন আমি বিড্রেস আসপিরেটের মান বসাবো, তখন এই লাইনের দিকে তাকাবো এবং এই লাইনের দিকে। দ্যাটস এনাফ। আহ এর পরের স্টেপে যাচ্ছি আমি। ওকে, বিট রেট আস্ক রেট ক্যালকুলেশন করে বের করলাম। বের করার পরে এবার বাইং এক্সচেঞ্জ রেট এটা, সেলিং এক্সচেঞ্জ রেট এটা, যেহেতু এখানে ওভারহেড কস্ট, তারপর ট্রানজিট পিরিয়ড, ইন্টারেস্ট রেট কোনো কিছুই দেওয়া নাই। দ্যাটস ওয়াই এই ম্যাথটা স্ট্রেট ফরওয়ার্ড, আমরা এই রেট দুইটা রেট দিয়ে করে নিব। এবার বাইং এক্সচেঞ্জ রেট বের হলো, সেলিং এক্সচেঞ্জ রেট বের হলো। আমি এখানে বলছি অ্যামাউন্ট হ্যাভ টু পে, অ্যামাউন্ট কত দিতে হবে, যেহেতু অ্যামাউন্ট হ্যাভ টু পে, টোটাল ইউরোর অ্যামাউন্ট যেটা, সেটার সাথে সেলিং এক্সচেঞ্জ রেটটা গুণ করলে এই অ্যামাউন্টটা রেজাল্ট হয়। কারণ আমরা বলেছি যে ব্যাংক এখানে আসলে সেল করবে, ব্যাংক কাস্টমারের কাছে যেহেতু ইম্পোর্টার, সো সেলিং রেট আসবে। দ্যাটস এখানে আমরা সেলিং রেট দিয়ে গুণ করে ক্যালকুলেশন করলে রেজাল্ট বের হবে। এটা 99 এর ম্যাথ। এবার আমরা আসি 96 এর, দুইটা ম্যাথ আসে, দুইটা ম্যাথ একটু ক্যালকুলেশন করব। খুব বেশি টাইম নিব না, 10 মিনিটস আমাদের কাভার হয়ে যাবে। বিকজ এই 10 মিনিটসে আমরা এই দুইটা ম্যাথ রেগুলার, এটা খুব কঠিন না। ইউর এক্সপোর্টার বলছে প্রথমে, ইউর এক্সপোর্টার ওয়ান টু সেল, সেল টেল দেখে মাথা করার দরকার নেই, আমি এক্সপোর্টার ওয়ার্ডটাকে কোড করবো। ইউর এক্সপোর্টার ওয়ান টু সেল এ কোয়ান্টিটি ডেজ ইউজেন্স বিলস ইউরো এত টু ইউর ব্যাংক, ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট অফ ইউর ব্যাংক, হাউ মাচ ডাজ ইউর ব্যাংক হ্যাভ টু পে টু দ্য এক্সপোর্টার, প্লিজ পুটিং দ্য অ্যামাউন্ট। 65,000 ইউরো, 65,000 ইউরো। মানে এটা আমরা একটু আগে যে ম্যাথটা করে আসছি, একদম 98 ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। 98 যে ম্যাথটা করে আসছি আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ইন্টারেস্ট রেট বা এগুলিতে একটু চেঞ্জ আছে, আর কোনো চেঞ্জ নাই। তাহলে এক্সপোর্টার 65,000 ইউরোর একটা তার বিল আছে, তাহলে সে ব্যাংকের কাছে সেটা সেল করবে, সে টাকা নিবে। ব্যাংক কি রোল করছে, ব্যাংক 65,000 ইউরো বাই করবে। সো বিড রিজ বিড রেট পারচেস রেট ইজ মাই ফিক্সড রেট। এবার আমি আসি, ইউরো ওয়ান ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে। ট্রানজিশন পিরিয়ড 10 ডেজ, আগের ম্যাথে ছিল 15 ডেজ। প্রফিট মার্জিন দেওয়া আছে, ওভারহেড চার্জ দেওয়া আছে, খুব চেঞ্জ হয় নাই। ট্রানজিট পিরিয়ডটাই এখানে চেঞ্জ হয়েছে, আগেরটা 15 ডেজ ছিল, এটা 10 ডেজ করেছে। তাহলে ইউরো ওয়ান ইজিক্যাল টু ইউএসডি এত দেওয়া আছে, ইউএসডি কে স্ল্যাশ দিয়ে নিচে নিয়ে আসলাম, এই দুইটা অ্যামাউন্ট পাশাপাশি দিলাম, ইউএসডি ওয়ান ইজিক্যাল টু এটা দিলাম, পাশাপাশি দিলাম। ক্রস রেটে ইউরো স্ল্যাশ বিডিটি ক্রস রেট করবো আমি, যেহেতু প্রথমে ইউরো আছে, ইউরো স্ল্যাশ বিডিটি করতে হবে, কারণ আমার দুইটা রেটের কম্বিনেশন হবে। ইউরোকে ভাঙিয়ে আমি বিডিটি করব, দ্যাটস ওয়াই ইউরো স্ল্যাশ বিডিটি করলাম। বিটের ফর্মুলা দিয়ে বসালাম, এখানে কিন্তু কোনো জিনিস চেঞ্জ করি নাই, রিভার্স বলতে কিছু হয় নাই। রেজাল্ট বের করে রেজাল্ট হলো ইউরো স্ল্যাশ বিডিটি আস্ট, সেম একই রকম মান বসিয়ে রেজাল্ট হলো বিট রেট আস্ক রেট ক্রস রেটটার আমি ক্যালকুলেশন বের করলাম। আমি জানি ব্যাংক এখানে এত ডলার পারচেস করবে,
মানে তার সে বাই করা মানে হচ্ছে বিট রেট, তার মানে এইটা নিয়ে আমার পুরো ম্যাথের বাকি কাজটুকু হবে। বাট বাই করার ক্ষেত্রে আমরা জানি ফর্মুলাটা বাই মানে কম, সুতরাং মেইন ফর্মুলাটা মাইনাস হবে, মেইন ফর্মুলাটা এখানে মাইনাস হয়েছে এই যে দেখ। বাট রেগুলার ফর্মুলা যেটা সেটা সবসময় প্লাস হবে, অর্থাৎ এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো বের করার যেটা, এক্সচেঞ্জ মার্জিন বের করার জন্য সবসময় প্লাস ফর্মুলা হবে। বাট বাই রেটের ম্যাথে মেইন ফর্মুলাটা মাইনাস হবে, সেল রেটের ম্যাথে মেইন ফর্মুলাটা প্লাস হবে। মেইন ফর্মুলাটা মাইনাস হলো এক্সচেঞ্জ মার্জিন, আমি আগের ম্যাথের মতো ক্যালকুলেশন করলাম, এটা আমি আগের ম্যাথে দেখিয়েছি, ক্যালকুলেশন করলাম। ওভারহেড চার্জ ক্যালকুলেশন হলো টোটাল এক্সচেঞ্জ মার্জিন, কারণ প্রফিট মার্জিনটা বরাবর দেওয়া আছে, তিনটা যোগফলটা নিলাম, নেওয়ার পর দেওয়ার পর বাইং এক্সচেঞ্জ হবে এত, অ্যামাউন্ট টু বি পেইড 65,000 এর জন্য, লাস্টে যে অ্যামাউন্ট আছে সেটা দিয়ে গুণ করলে কাস্টমারকে আমি কত টাকা দিব সেটা বের হয়ে গেল। এটা 96 প্রথম ম্যাথ ছিল। 96 আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে বেস অন দ্য ফলোইং ইনফরমেশন প্লিজ ক্যালকুলেট দ্য বাইং এন্ড সেলিং রেট অফ বাংলাদেশি টাকা অ্যাজ জাপানিজ ওয়েন ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট আর হোয়াট। বাইং এবং সেলিং রেট দুইটাই ব্যবহার করতে বলেছে। ইট সিমস টু বি সিমিলার অ্যাজ 99th ম্যাথ। 99-এ যে ম্যাথটা আসছে অনেকখানি একরকম, যে আপনাকে একটা ফলোইং একটা কোটেশন দিয়ে দিয়েছে, বাইং এবং সেলিং রেট দুইটাই ব্যবহার করতে বলেছে, তাহলে ক্রস রেট দুইটাই ব্যবহার করব। অ্যান্ড ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট টু বি বিটি পেইড বাই ইউর ব্যাংক টু ফর বাইং এত মিলিয়ন জাপানিজ ইয়ান জাপানিজ ইয়ান। আপনি আপনার ব্যাংক ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট বিডিটি টু পেইড বাই ইউর ব্যাংক ফর বাইং এত মিলিয়ন জাপানিজ ইয়ান। এত মিলিয়ন জাপানিজ ইয়ান বাই করার জন্য আপনার ব্যাংক কত টাকা খরচ করবে, আপনার ব্যাংক কত টাকা খরচ করবে, এত বাই করার জন্য আপনার ব্যাংক কত টাকা খরচ করবে। ওকে, প্রথমে আমি ইউএসডি বের করলাম, ইউএসডি জাপানি ইয়েন আছে, জাপানি ইয়েনকে নিচে নিয়ে আসলাম, রেগুলার রাখলাম, ইউএসডি বিডিটি কে নিচে নিয়ে আসলাম, রেগুলার রাখলাম, ক্রস রেট বের করলাম, জেপিওয়াই ডিভাইড বাই বিডিটি। এখানে জেপিওয়াই এবং বিডিটির মধ্যে কনভার্সন হবে, কারণ এটা হচ্ছে এত মিলিয়ন জিবিপি। আর দিন শেষে দিন শেষে রেটটা দিতে হবে টাকায়, সে পারচেস করুক আর সেল করুক, সেজন্য দিন শেষের অ্যামাউন্টটা নিচে, আর যেই মানে ফরেন কারেন্সিটা থাকে সেটা সবসময় ক্রস রেটের উপরে থাকে, জেপিওয়াই স্ল্যাশ বিডিটি, বিট এটাতে আবার আসছে। হ্যাঁ, এখানে আবার চেঞ্জের ইস্যু আছে, কারণ জেপিওয়াই স্ল্যাশ ইউএসডি নাই, এখানে এখানে আছে ইউএসডি স্ল্যাশ জেপিওয়াই। আমি এখানে রিভার্স করলাম, বিটের জায়গায় আস্ক লিখলাম, একটা রেগুলার আছে ইউএসডি স্ল্যাশ বিডিটি, ইউএসডি স্ল্যাশ বিডিটি মান বসালাম, মান বসিয়ে এখানে ক্যালকুলেশন করলাম। সেকেন্ড পার্টে এসে আবার জিপিওয়াই স্ল্যাশ বিডিটি আস্ক্রিপ্ট ব্যবহার করলাম, দুইটা লিখলাম। এখানে আবার আমাকে রিভার্স করতে হয়েছে জিপিওয়াই স্ল্যাশ ইউএসডির জন্য, আমি এটাকে আবার রিভার্স করে বিট রেট আস্কের জন্য জায়গায় বিট রেট বসিয়েছি, রেজাল্ট ক্যালকুলেশন করেছি। দেয়ার ফর অর্থাৎ এটা হচ্ছে আমার ক্রস কারেন্সি রেট। সো জেপিওয়াই বাইং রেট হচ্ছে এত, জেপিওয়াই সেলিং রেট হচ্ছে এত, সো অ্যামাউন্ট টু বি পেইড ফর বাইং এত মিলিয়ন। আমি যেহেতু এত মিলিয়ন বাই করতে চাচ্ছি, তাহলে বাইয়ের ক্ষেত্রে রেটটা কম হয়, দ্যাটস আমি এখানে নিচের রেট বিট রেট দিয়ে গুণ করে রেজাল্টটা বের করেছি। এই হচ্ছে আমার মোটামুটি 96 দুইটা ম্যাথ। 97 ম্যাথ অলমোস্ট সেম, সেজন্য আমি ওই ম্যাথটা আর এখানে কাভার আপ করি নাই। আর 98 99 সব ইয়ারের ম্যাথটা আমরা এখানে কাভার করেছি, মানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের টোটাল কন্টিনিউশনটা আমাদের এখানে কাভার আপ হয়েছে। যদি মনে করেন যে, ধরেন আমি 97 ম্যাথটাও যদি আহ কেউ মনে করেন যে ভাইয়া এক্সপোর্টের ক্ষেত্রে ভেঙে ভেঙে আমাদের ম্যাথ করতে হয়েছে, ম্যাথ করেছি, ইম্পোর্টের ক্ষেত্রে কি এভাবে ভেঙে ভেঙে ম্যাথ করার সুযোগ আছে কিনা। যদি আমরা আমাদের আগের ম্যাথের কথাটা চিন্তা করি, আমাদের মানে লাস্ট স্লাইডের কথা চিন্তা করি, যেটাতে আমরা 97 আর কি প্র্যাকটিসের দরকার আছে কিনা, খুব বেশি প্র্যাকটিস, 97 ম্যাথটা প্র্যাকটিস দরকার আছে আর, আমার মনে হয় না দরকার আছে। আমরা এই চারটা ম্যাথের যদি প্র্যাকটিস করি অল এনাফ, এই চারটা ম্যাথ যদি প্র্যাকটিস করি তাহলে কমপ্লিট। আমার আর কোনো প্রবলেম থাকার কথা না, যদি আমরা এই চারটা ম্যাথের ক্যালকুলেশনটা ঠিকঠাক ভাবে রাখি, মানে মাথায় যদি ঠিকঠাক ভাবে রাখতে পারি। কেউ যদি মনে করেন যে ভাইয়া একটু 97 ম্যাথটা নিয়ে কাজ করার যদি সুযোগ থাকে, তাহলে আমি দেখেন 97 ম্যাথটা নিয়ে একটু কথা বলি তাহলে, জাস্ট যদি বলেন তাহলে 97 ম্যাথটা আমরা অ্যাড করে দিব। এই হচ্ছে 97 ম্যাথটা ছিল এরকম: ইউর ইম্পোর্টার ওয়ান্ট টু বুক ফর এ পেমেন্ট অফ 90 days এলসি অ্যামাউন্ট ইউরো এত।
ইম্পোর্টার দিবে, ইম্পোর্টারের বিল। তাহলে ব্যাংক সেখানে কি করবে? ব্যাংক ডলার সেল করবে ইম্পোর্টারের কাছে। সেল তার মানে পুরো কন্টিনিউশনটা হবে সেলিং প্রাইসের উপর, পুরো কন্টিনিউশনটা হবে সেলিং প্রাইসের উপর। সেলিং প্রাইস, ক্রস রেট সেলিং প্রাইস নিয়ে আমি ব্যবহার করব। Your bank calculate the exchange rate to deal with import payment. How much does the importer have to pay to your bank? Please use the following information. বলা আছে ইউএসডি 1 বিডিটি এত, ইউরো 1 ইউএসডি এত। আচ্ছা, এটা আমরা জানি। ইউর ব্যাংক ওভার চার্জ এত দেওয়া আছে, ইন্টারেস্ট চার্জ দেওয়া আছে। আমরা 98-তে যে ম্যাথটা দেখেছি এক্সপোর্টারের জন্য, এটা ইম্পোর্টারের ডিটেইলটা দিয়েছে। আমি 97 ম্যাথটা অ্যাড করে দিব, আপনারা এটাও প্র্যাকটিস করবেন। 5টা ম্যাথ প্র্যাকটিস হলো কোনো সমস্যা না। সেলিং রেট ক্ষেত্রে আমরা এখানে সেলিং রেট ব্যবহার করব। সেলিং রেট ব্যবহার করব কেন? সেই কোয়েশ্চেনের অ্যান্সার তো সবাই জানেন, কেন আমরা সেলিং রেট ব্যবহার করছি। জি সবাই তো ভাইয়া। জানেন। জি। জি ইম্পোর্টার, ভাইয়া। ইম্পোর্টার সোজা কথা, ইম্পোর্টার তার মানে ব্যাংক এখানে ডলার সেল করবে। যেহেতু ইম্পোর্টারের টাকা থাকে, ইম্পোর্টারের কাছে ফরেন কারেন্সি থাকে না, দ্যাটস আমি এখানে সেলিং রেট ব্যবহার করব। এখানে মিজান ভাই যেহেতু অন্য কোনো ধরনের কোটেশন নাই, দ্যাট মিনস আমি ক্রস রেটের মাঝখান থেকে শুধুমাত্র বাইং সেলিং রেটটা লিখলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। যদিও আমরা ম্যাথে এখানে দুইটা রেটই ব্যবহার করে দিয়েছি, বাট একটা শুধুমাত্র এই সেলিং রেটটা ব্যবহার করলে হবে। তাহলে আমি অ্যাজ ইউজুয়াল ইউএসডি বিডিটি দিয়ে ব্যবহার করলাম, ইউএসডি দিয়ে ব্যবহার করলাম, বাইং রেট ব্যবহার করলাম আপনাদের একটু ভালো করে বোঝার জন্য, সেলিং রেট ব্যবহার করলাম। বাট মাই কনসার্ন অ্যাবাউট সেলিং রেট দিস ওয়ান। বাইং রেট সেলিং রেট দিলাম, দেওয়ার পরে ওভারহেড চার্জ ক্যালকুলেশন করলাম। ওভারহেড চার্জ ক্যালকুলেশন হলো এত ইন্টু এত। যদিও এই ওভারহেড চার্জটা ক্যালকুলেশনটা আমরা এইখানে একটু এই এত ইন্টু এত, এই যে 100-কে নিচে দিয়েছে আর উপরের গুলিকে সব উপরে গুণ করে রেজাল্ট এখানে নিয়ে আসছে। ইন্টারেস্ট পার ইউরো, এইটা ইন্টু 90 ডেজ ছিল, এখানে 90 ডেজ এর কথা বলা হয়েছে। দিনের মধ্যে যদি দেখেন 90 ডেজ এর কথা বলা হয়েছে। 90 ডেজ এবং 90 ডেজ এর পরের 360 দিয়ে নিচে ভাগ করেছে, তারপরে 3% ছিল এখানে ইন্টারেস্ট, 3%-কে এখানে নিচে নিয়ে আসছে। এই লাইনটা আমরা এভাবে করব না, দিস ওয়ান। যদিও না, ঠিক আছে তো মিজান ভাই, এটাও মানে আমরা আসলে ক্যালকুলেশনের জন্য এইভাবে নিয়েছি। উপরের সংখ্যা উপরের সংখ্যা উপরের সংখ্যা, সেই তিনটে উপরের সংখ্যা উপরে গুণ করেছি, নিচের সংখ্যা নিচের সংখ্যা নিচে ভাগ করেছি। 36,000, 36,000 দিয়ে করলাম বিডিটি এত, ইন্টারেস্ট পার ইউনিট। আমরা এখানে সেলিং রেটের ম্যাথ করছি, ইন্টারেস্ট পার ইউনিটের ম্যাথ করছি। সেলিং রেটের ক্ষেত্রে মেইন ফর্মুলাটা, সেলিং রেটটা যেহেতু বড় রেট প্লাস, আর রেগুলারটাও প্লাস, দুইটা ফর্মুলাই প্লাস। রেগুলার রেটের ফর্মুলাটা সবসময় প্লাস থাকবে, সেটা বাইং রেট ব্যবহার করি বা সেলিং রেট ব্যবহার করি। রেগুলার ফর্মুলা মিনস হচ্ছে আমি এই ফর্মুলাটাকে মিন করছি, এই যে এই ফর্মুলাটাকে মিন করছি, সেলিং এক্সচেঞ্জ রেট। মানে আমি রেগুলার ফর্মুলা মিন করছি বাইং মার্জিনের যে রেটটা ব্যবহার করা, বাইং মার্জিনের জন্য যে রেটটা ব্যবহার করা, অর্থাৎ যেখানে আমরা ইন্টারেস্ট পার ইউরো, তারপরে হচ্ছে ওভারহেড চার্জ এবং মার্জিনের অ্যামাউন্টটা, মার্জিন পার ইউরোর যে ফর্মুলাটা, সেটাতে যে তিনটা অ্যামাউন্টের যোগফল থাকে, সেই যোগফলের কথা বলছি। এই অ্যামাউন্টটা যোগফল থাকে, তারপরে ইন্টারেস্ট ইউরোর অ্যামাউন্টের যোগফল থাকে, এই যোগফলটার কথা বলছি আমরা। টোটাল ইন্টারেস্ট মার্জিন পার ইউরো হচ্ছে, ইন্টারেস্ট পার ইউরো হচ্ছে এত, ওভারহেড চার্জ হচ্ছে এত, দুইটা অ্যামাউন্টের কথা বলা আছে, দুইটা অ্যামাউন্টের যোগফল হচ্ছে এই এই অ্যামাউন্টটা। এটার সাথে সেলিং এক্সচেঞ্জ রেটের সাথে এক্সচেঞ্জ রেট পার ইউরোর সাথে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো যোগ করলাম, যোগ করার পরে আমার এই রেটটা বেরোলো। অর্থাৎ সেলিং এক্সচেঞ্জ রেটটা তিনটা অ্যামাউন্টের যোগফল, সেলিং এক্সচেঞ্জ রেটটা তিনটা অ্যামাউন্টের যোগফল। বাইং এক্সচেঞ্জ রেটটাও তিনটা অ্যামাউন্টের যোগফল, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট পার ইউরো, এক্সচেঞ্জ রেট পার ইউরো বের করি আবার ইন্টারেস্ট পার ইউরো এবং টোটাল এক্সচেঞ্জ মার্জিন অ্যামাউন্টের যোগফল দিয়ে আমি এই রেটটা বের করি। অর্থাৎ তিনটা জিনিসের যোগফল হচ্ছে এটা। সব জায়গায় ফর্মুলা সেম ফর্মুলা ব্যবহার করি, বাট বাইং রেট হলে মেইন ফর্মুলাটা মাইনাস হয়, সেলিং রেট হলে মেইন ফর্মুলাটা প্লাস হয়। ওকে, আমার বের হলো। বের হওয়ার পর এবার আমি অ্যামাউন্ট করব, অ্যামাউন্ট হচ্ছে 25,000। সেলিং এক্সচেঞ্জ রেট আমার বের হলো 120, এত একদম বরাবর আসছে। 120 গুণ করলে আমার এত, তার মানে এত ডলার আমাকে সেল করতে হবে। মানে এত টাকা আমি কাস্টমারের কাছ থেকে নিব, তার বিনিময়ে তাকে 25,000 ইউরো তাকে তার কাছে সেল করবো। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ম্যাথ। জাস্ট 8টাই আমরা শেষ করেছি। তাহলে আমরা 5টা ম্যাথ আবার রিভিউ করবো। আজকে আপনার কাজ হচ্ছে 5টা ম্যাথ আবার রিভিউ করা। এই শিটটা আমি দিচ্ছি, যেটা গতকালকে শেয়ার করেছি সেটা বাদ দিয়ে দিই, যে এটা ইম্পোর্ট এবং, কারণ গতকালকে যে ম্যাথটা দিয়েছি বা আমরা যে একটু আগে 4টা ম্যাথ করেছি, সেখানে এক্সপোর্টারের ডিটেইল একটা ম্যাথ ছিল যেটা 98-তে। 99 ম্যাথটা শর্ট হয়ে গেছে, সেখানে
ইম্পোর্টারের ডিটেল দিয়ে কোনো ম্যাথ না 99। সেম 96 এর ম্যাথ যে দুইটা, সেটাও কিন্তু ইম্পোর্টারের ডিটেল না, ওটাও শর্টকাট করে ম্যাথ করার কথা বলেছে, বাইং এবং সেলিং রেটের কথা বলেছে। বাট 97তে আবার ইম্পোর্টারের ডিটেলটা দেওয়া আছে। তাহলে মেইন ম্যাথ হচ্ছে 98 এবং 97। 98তে দেওয়া আছে এক্সপোর্টারের ডিটেইল ক্যালকুলেশন, 97তে দেওয়া আছে ইনপুটারের ডিটেইল ক্যালকুলেশন। এই দুইটা ম্যাথ হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ম্যাথ। এর পাশাপাশি এই দুইটা ম্যাথের ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে 99 ম্যাথ ক্যালকুলেশন হয়েছে বা 96 ম্যাথ ক্যালকুলেশন হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের 5টা ম্যাথ, 98 এবং 97 একটার একটা রিভার্স। একটাতে বাইং রেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেটাতে আমরা এক্সপোর্টারের বিল নেগোসিয়েশন নিয়ে কাজ করেছি। আর 97তে সেলিং রেট নিয়ে কাজ করেছি, ইম্পোর্টারের বিল নেগোসিয়েশন নিয়ে কাজ করেছি। দুইটা জিনিস। আর 99তে একটা রেট ফ্লাকচুয়েশনের ইস্যু নিয়ে কথা বলেছি। 96তে সেম একই রকম বাইং এবং সেলিং রেট নিয়ে কথা বলেছি। টোটাল 5টা ম্যাথ করলে ম্যাথে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নাই। রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি এখন। 5টা ম্যাথ একসাথে আপনাদেরকে একটা শিট দিয়ে দিচ্ছি, এটা প্রিন্ট করবেন। শর্ট নোট এবং ডিফারেন্সের শর্ট শিটটা আপনাদেরকে দেওয়া আছে, এইটা প্রিন্ট করবেন। রাতে আমরা শর্ট নোট এবং ডিফারেন্সিয়েটের শিটটা নিয়ে কথা বলবো, যতটুকু 45 মিনিটস অথবা 50 মিনিটস, পুরোটা আমরা একটা রিভিউ করবো ইনশাল্লাহ। সবাই ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে? বুঝতে পারি না, কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? শেষ করবো? না ভাই। ওকে, তাহলে আমরা শেষ করবো যেহেতু অফিস। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। রাতে আমাদের পার্থক্য এবং শর্ট নোট নিয়ে আমরা আবার ওপেন ডিসকাস করবো, মানে কনসেপ্ট গুলি আবার আপনাদেরকে রিসিভ করে দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদের দুইটা কাজ, ম্যাথের শিটটা প্রিন্ট করে নিবেন, আর শর্ট নোটে যে শিটটা গ্রুপে শেয়ার করেছি সেটা প্রিন্ট করে নেবেন। মিন ওয়াইল ব্রড কোয়েশ্চেনের মধ্যে একটা দুইটা ব্রড কোয়েশ্চেন কিন্তু আপনারা পাবেন না, যারা পড়ছেন, পড়ার স্টার্ট করেছেন, পড়েছেন, একটা দুইটা ব্রড কোয়েশ্চেন কিন্তু আপনারা পাবেন না। এটা নিয়ে আমরা ব্রড কোয়েশ্চেনের শিটটা নিয়ে যখন আবার কথা বলবো, তখন আমরা এটা রিসেট করবো যে ওইটা আসলে কিভাবে লিখবেন অ্যান্সার। ঠিক আছে? আসসালামু আলাইকুম।